আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং আয়োজিত আজকের এই প্রি অ্যাডমিশন স্পেশাল ক্লাসে। আজকের ক্লাসের সাবজেক্টটা মূলত ইংলিশ। তো আপনারা যারা ইতিমধ্যে এই ক্লাসে জয়েন করেছেন সবাইকে রিকোয়েস্ট করছি আপনাদের সহপাঠী এবং বন্ধুদের উদ্দেশ্যে ক্লাসটি শেয়ার করে দিন, যাতে হচ্ছে অন্যরাও আপনার সাথে ক্লাসটি দেখতে পারে। তো আপনারা যারা আছেন তারা এই মুহূর্তে সেকেন্ড ইয়ারে আছেন, মেবি আপনাদের পরীক্ষা সামনে হবে, এইচএসসি পরীক্ষা। তারপরে গিয়ে হচ্ছে আপনাদের যে ভর্তি যুদ্ধ যেটাকে আমরা বলি, এটা একটা যুদ্ধের মতোই ধরতে গেলে, কারণ এক একটা সিটের আসনের বিপরীতে 20 থেকে 50 ইভেন 100+ ক্যান্ডিডেট প্রতিযোগিতা করে। তো সেই ক্ষেত্রে আমাদের সবারই, আপনারা যারা আছেন আপনাদের সবারই হয়তো বা প্রায় ম্যাক্সিমামেরই টার্গেট থাকে বাংলাদেশের যে ইউনিভার্সিটিকে কেন্দ্র করে, সেটা হচ্ছে কি, একটু আপনারা কমেন্টে জানা দেন তো যে আপনার টার্গেট কোন ইউনিভার্সিটি। আপনি এখন আছেন সেকেন্ড ইয়ারে, এইচএসসি পরীক্ষা এখনো দেননি, বাট এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে যে আপনার ভর্তি যুদ্ধটা শুরু হতে যাচ্ছে, সেই ভর্তি যুদ্ধে আপনি আসলে কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আপনার টার্গেট অথবা আপনার স্বপ্ন। এই ফাঁকে আপনারা কমেন্ট করতে থাকেন যে কে কোন ইউনিভার্সিটিকে টার্গেট করছেন। এই ফাঁকে আমি একটু বলে নেই, সেটা হচ্ছে যে আসলে ফোকাস কেন এই যে আপনাদের এইচএসসি পরীক্ষার আগেই কেন আসলে এই ফ্রি স্পেশাল ক্লাসটা আয়োজন করলো। এটা আপনারা হয়তো অনেকে জানেন যে আসলে বর্তমানে এইচএসসি পরীক্ষার পরে শিক্ষার্থীরা বড়জোর 3 থেকে 4 মাস সময় পায়। আর এই যে একটা মহাযুদ্ধ, একটা কম্পিটিশন, এই কম্পিটিশনে আসলে নিজেকে প্রস্তুত করার জন্য আমাদের অনেকেরই আসলে সেই পরিমাণ পড়াশোনা করা নাই। আর আমরা একাডেমিকে আসলে অনেকেই একটু ফাঁকিবাজি করে পড়াশোনা করি। জাস্ট আমাদের টার্গেটটা থাকে হচ্ছে কি, যে কিভাবে জিপিএ 5 পাওয়া যায়, হ্যাঁ, কিভাবে 100-তে 80 পাওয়া যায়, 200-তে 160 পাওয়া যায়, কিভাবে, সেই টার্গেটটা থাকে। আমরা অনেক কিছু আসলে বেসিক থেকে পড়ি না, জিপিএ 5 অথবা A+ পাওয়ার জন্য যা দরকার ততটুকুই পড়ি। তো এই জন্য দেখা যায় আপনাদের বড় ভাইয়া বা আপু যারা অ্যাডমিশনের প্রস্তুতি নিয়েছে তাদের সাথে কথা বললো, তারা হয়তো একই কথা বলবে যে আসলে এই যে 3 থেকে 4 মাস, এই 3 থেকে 4 মাস সময়ের মধ্যে আসলে কভার করাটা অনেকের জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, অনেক টাফ হয়ে যায়, অনেকের জন্য হচ্ছে অসম্ভব হয়ে যায়। তো এই জন্য আপনি যদি আগে থেকে কিছু আইডিয়া থেকে থাকে, আপনার যেই যুদ্ধে আপনি নামবেন, যে প্রিপারেশন আপনি নেবেন, সেটার ব্যাপারে যদি আপনার আইডিয়া আগে থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি অনেকের থেকে এগিয়ে থাকবেন। অনেকের থেকে কিভাবে এগিয়ে থাকবেন? যেমন দেখেন, আজকে যে ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কর্তৃক যে ফ্রি ক্লাসের আয়োজনটা করা হয়েছে, তো এটা তো চাইলে হচ্ছে যাদের নেট কানেকশন আছে, ফোন আছে অথবা হচ্ছে ল্যাপটপ আছে, তারা চাইলে সবাই দেখতে পারে, তাই না? স্টুডেন্টের বাইরেও দেখতে পারে, যেহেতু এটা পাবলিক, সবাই দেখতে পারে। কিন্তু আসলে কি সবাই দেখছে? ক্লাসটা কিন্তু সবাই দেখছে না, তাই না? তো আপনারা যারা দেখছেন, আশা করি আপনারা যারা ক্লাসটায় নাই তাদের চেয়ে অন্তত আজকে অনেক বেশি এগিয়ে থাকবেন। এবং আপনার যেই লক্ষ্য, আপনাদেরকে কমেন্ট করতে বলেছিলাম, অলরেডি হচ্ছে কমেন্ট করেছেন প্রাপ্তি তাহসিন, ঢাকা ইউনিভার্সিটি ইনশাআল্লাহ। তারপর আমি দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন হাদি, বিখ্যাত নাম, খুবই শ্রদ্ধার নাম, হাদি কমেন্ট করেছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। এরপর বাকিদের উদ্দেশ্যে আবারও বলতেছি, আপনাদের কার কোন ইউনিভার্সিটি ফার্স্ট টার্গেট, আপনার প্রথম স্বপ্ন কোন ইউনিভার্সিটি, সেটা আপনারা কমেন্ট করে জানান। এবং সাথে সাথে কে কোন জায়গা থেকে, কে কোন জেলা থেকে ক্লাসে অংশগ্রহণ করেছেন সেটাও জানান, দেখি যে আসলে কোন জেলার শিক্ষার্থীর সংখ্যা আমাদের আজকের ক্লাসে বেশি। তো আমরা যেহেতু আসলে খুব কম সময় পাই, সেক্ষেত্রে আপনারাও হয়তো আমার সাথে এগ্রি হবেন যে আগে থেকে যদি আমি সিলেবাসটা বুঝি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন বুঝি, এবং আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সাধারণত 3টা সাবজেক্টে হয়ে থাকে, তাই না? যারা সাধারণত আমরা আর্টস থেকে তাদের 3টা সাবজেক্টে হয়ে থাকে, যারা কমার্স থেকে তাদের বিষয়গুলি মানে একাডেমিক সাবজেক্টের উপরে হয়ে থাকে, বাংলা ইংলিশের বাইরে। তো এর মধ্যে আমার মনে হয় যে প্রায় ম্যাক্সিমামের জন্যই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ইংরেজি। এবং আমি দীর্ঘ হচ্ছে 15 বছরের এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষকতার অভিজ্ঞতায় আমি আসলে যেটা দেখেছি সেটা হচ্ছে আমারও শিক্ষার্থীর একটা ম্যাক্সিমাম অংশ, বলা যায় প্রায় 85 to 90% স্টুডেন্ট হচ্ছে সবচেয়ে বেশি যেই সমস্যাটা ফেস করে যেই সাবজেক্টে, সেটা হচ্ছে ইংরেজি।
এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্টগুলো বের হলেও দেখা যায় যে হচ্ছে ম্যাক্সিমাম এই ইংরেজিতেই ধরা খায়। তো এই জন্য আমার মনে হয় যে আপনারা যারা আজকে ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন, আজকে ক্লাসটা যদি আমরা মনোযোগ দিয়ে করতে পারি, ইনশাল্লাহ আমরা অনেকের থেকে আজকের এই একটা ক্লাসে এগিয়ে থাকার সুযোগ পাবো ইনশাল্লাহ। আমরা আজকে ক্লাসে অনেক কিছু শিখে ফেলবো, বাট এরকম না, বাট কি কি শিখতে হবে, কিভাবে পড়তে হবে এই ব্যাপারে একটা আইডিয়া পাবো। এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইংরেজিতে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিকটা আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব, শেষ করব। তার আগে আমরা ক্লাসের শুরুতে যেটা করব, ক্লাসের শুরুতে হচ্ছে যেহেতু আমাদের ম্যাক্সিমামের, আপনারা যারা কমেন্ট করেছেন, আব্দুল জলিল কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি, ঢাকা ইউনিভার্সিটি আপনার স্বপ্ন, আপনি পঞ্চগড় থেকে, সেই সুদূর তেঁতুলিয়া পঞ্চগড় থেকে, হিমালয়ের কাছাকাছি বলা যায়, আপনি ক্লাস দেখছেন, ধন্যবাদ আপনাকে। তার সাথে আছেন সারোয়ার আলম কিশোরগঞ্জ থেকে, সানি আছেন ঢাকা থেকে। তো আমরা ক্লাসের শুরুতে এবছর, দ্যাট মিনস 2025-26 সেশনে ঢাকা ইউনিভার্সিটি যে পরীক্ষা হলো বি ইউনিট এবং সি ইউনিটে, দ্যাট মিনস আর্টসে এবং কমার্সে যে পরীক্ষাটা হলো, এই দুইটা ইউনিটের কোশ্চেনটা আমরা একটা গ্লান্স একটু দেখে নিব, দেখবো যে আমরা আসলে এই কোশ্চেনের সাথে কতটুকু অ্যাডজাস্টেড বা কতটুকু হচ্ছে এই কোশ্চেনগুলো চিনি, বুঝি কিনা, কিভাবে সলভ করতে হয়। তো আপনাদের উদ্দেশ্যে কোশ্চেন আমার, যে আজকের ক্লাসের আগে আপনারা আর কে কে ঢাকা ইউনিভার্সিটির এবছরের ভর্তি পরীক্ষার বি ইউনিট অথবা সি ইউনিটের প্রশ্ন দেখেছেন, মানে যার যার ইউনিটের কোশ্চেন দেখেছেন কে কে, একটু কমেন্ট করে জানাবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে মানবিক হচ্ছে বি ইউনিট, আর কমার্সের জন্য স্পেশাল যে ইউনিটটা সেটা হচ্ছে সি ইউনিট। যদিও সবাই সব ইউনিটে পরীক্ষা দিতে পারে, ঠিক আছে, তারপরে স্পেশালি মানবিকের জন্য হচ্ছে বি ইউনিট, ওইখানে সিট বেশি মানবিকের, এবং সি ইউনিট হচ্ছে কমার্সের জন্য। আচ্ছা, আমরা প্রথমেই এবছরের কোশ্চেনটা দেখে নেই। এবছরের কোশ্চেনটা দেখে নেই, বি ইউনিটের কোশ্চেনটা দেখে আসেন। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সেশন 2025-26 ইউনিট বি। আমরা প্রথমে বি এবং সি ইউনিটের কোশ্চেনটা দেখে নিব, তারপরে হচ্ছে গিয়ে আমাদের আসলে এই পর্যায়ে কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত সে নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। এবং একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আমরা আজকে ইনশাল্লাহ শেষ করব, যেখান থেকে আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি সহ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা দুইটা কোশ্চেন থাকেই, ঠিক আছে। তো আমরা দেখি ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা জানেন বি ইউনিটে মূলত 15টা কোশ্চেন হয়ে থাকে এমসিকিউতে। এই 15টা কোশ্চেনের প্রতিটাতে মার্কস থাকে 1 করে, এবং পাস মার্কস থাকে কত, 5, তাই না? পাস মার্ক থাকে হচ্ছে এই 15-র মধ্যে যদি আমি যদি 5 পাই তাহলে এটা কি পাস, তাই না? আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে প্রতি কারেক্ট, মানে যদি সঠিক কোশ্চেন আনসার হয় তাহলে 1 করে মার্ক, আর যদি রং হয় তাহলে আবার কি 0.25 করে কাটা যায়। নিশ্চয়ই এটা জানা আছে, তাই না? তার মানে 4টা যদি ভুল হয় তাহলে একটা সঠিক বাদ হয়ে যাচ্ছে। তো এই সিস্টেমটা অনেকেই হয়তো জানা আছে। তো আমরা এবার দেখি যে এবছর ঢাকা ইউনিভার্সিটি কি ধরনের কোশ্চেন হয়েছে। নাম্বার 1 দেখেন, ইফ দ্য migrants had taken more precautions their dash survived। একটু দেখেন তো চেনেন কিনা কোশ্চেনটা, কোন নিয়ম থেকে। অপশনগুলো দেয়া আছে, 4টা অপশনের মধ্যে যে কোনো একটা কারেক্ট, দেখলে চেনা যায় কিনা। এই যে ইফ ক্লোজ, তাই না? ইফ ক্লোজ আছে, এবং ইফ ক্লোজটা কোন টেন্সে আছে? এটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে। তো এরকম কোনো নিয়ম কি আপনারা একাডেমিকে পড়েছেন? আই এম শিওর যারা একটু মোটামুটি হচ্ছে একটু খেয়াল করে পড়াশোনা করেন, তারা সবাই ধরতে পারছেন এটা কোন নিয়ম থেকে আসছে। আপনারা একটু কমেন্ট করে জানান দেখি, ধরতে পারছেন কে কে যে এই নিয়মটা কোন নিয়ম থেকে আসছে। এটা হচ্ছে মূলত কন্ডিশনালের নিয়ম, তাই না? এবং খুব সহজ একটা নিয়ম। আমরা জানি কন্ডিশনালের সাধারণত 3 ধরনের সেন্টেন্স থাকে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এবং যেহেতু এই ক্লোজের সাথে এটা পাস্ট পারফেক্ট, দিস ইজ এন এক্সাম্পল অফ থার্ড কন্ডিশন। তাহলে যদি এটা থার্ড কন্ডিশন হয় তাহলে প্রিন্সিপাল ক্লোজটা কিভাবে হয়? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দিয়ে ভার্বের থার্ড ফর্ম, তাই না? তো আমরা দেখতেই পাচ্ছি, দেখেন শূন্যস্থানের পরে ভার্বের থার্ড ফর্ম দেয়াই আছে, ভার্বের থার্ড ফর্ম দেয়াই আছে। তার মানে আমার এখন কাজ হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ নাই, নাই আছে, নাই। সো এবার আপনারা একটু কমেন্ট করেন দেখি, এই যে কোশ্চেনটা আসছে 1 নম্বর কোশ্চেনটা, প্রথমেই বিসমিল্লাহ যে কোশ্চেনটা, এটা কি ইজি নাকি ডিফিকাল্ট নাকি অ্যাভারেজ নাকি ভেরি মাচ ইজি? কি মনে হয়, কার কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানান তো দেখি। আপনাদের কাছে কার কাছে কেমন মনে হচ্ছে? 1 নম্বর কোশ্চেনটা অনেক সহজ, ভেরি ইজি নাকি অ্যাভারেজ নাকি ডিফিকাল্ট? কার কাছে কি মনে হচ্ছে দেখি। অনেকেই কারেক্ট আনসার করে ফেলেছেন, যেমন জান্নাত, তারপর হচ্ছে তাজনুর, জিনিয়া বলেছিলেন কন্ডিশনাল সেন্টেন্স থেকে।
এরপর আমরা নেক্সট কোশ্চেনে যাই। রাকিবুল জান্নাত আপনারা বলতেছেন কোশ্চেন ইজি, প্রাপ্তি বলতেছেন কোশ্চেন ইজি। আচ্ছা, কারো কাছে কি ভেরি ইজি মনে হয় নাই? ভেরি ইজি, হ্যাঁ, এটা কি ভেরি ইজি হওয়ার মতন? আপনারা তো কমপ্লিটিং সেন্টেন্সে এই নিয়ম পড়েছেন, তাই না? সো এটা তো আমার মনে হয় যে শুধু ইজি না, ভেরি ইজি হওয়ার কথা। কোশ্চেন 2 এ যাই আমরা। দেখেন এখানে দুইটা শূন্যস্থান দেখতে পাচ্ছি আমরা। she leaned dash the wall gasping dash breath। আচ্ছা, দুইটা শূন্যস্থান। তো এখন এখানে দেখেন লিন মানে হচ্ছে হেলান দিয়ে থাকা, ঠিক আছে? সো যাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া আছে, আপনাদের এইখানে আমি একটা পরামর্শ দিয়ে রাখি। আপনারা অনেকেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করেন না, মুখস্থ করা বলতে পড়েন না। আপনাদের প্রত্যেকটা যার কাছে যে গ্রামার বই আছে, প্রত্যেকটা বইয়ে কিন্তু একটা অধ্যায় আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওইখানে প্রায় 400-500 মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে। তো অনেকেই আমরা হচ্ছে এটা পড়ি না। বাট যদি যার এটা পড়া থাকবে, সে ইউনিভার্সিটি অ্যাডমিশনের অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবেন, ঠিক আছে? সো এই পরামর্শটা যারা নিতে পারবেন, গ্রহণ করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, আই বিলিভ আপনি অনেকের চেয়ে এগিয়ে থাকবেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অংশটা যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে লিনের সাথে সবসময় অ্যাগেনস্ট হয়। দেখেন এই একটা তথ্য যদি আপনার জানা থাকে তাহলে কাজ হয়ে গেছে। তো লিনের পরে অ্যাগেনস্ট কি একটাই আছে, আর কোথাও নাই। সে লিন অ্যাগেনস্ট দ্য ওয়াল, সে ওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। গাস্পিং ফর ব্রেথ, আবার গাস্পিং এর সাথে হয় হচ্ছে ফর, দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তার মানে 2 নম্বর কোশ্চেনটা আসছে কোত্থেকে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসছে। যে হচ্ছে এই যে কোনো একটা পারলো, যে কোনো একটা হয় লিন অ্যাগেনস্ট, এটা যদি আপনার জানা থাকে আপনি পারবেন। অথবা গাস্পিং ফর যদি জানা থাকে, গাস্পিং ফর ব্রেথ মানে হচ্ছে জোরে জোরে শ্বাস নিচ্ছে, ক্লান্তি সহকারে শ্বাস নিচ্ছে, ঠিক আছে? জান্নাত নুহা বলতেছেন স্যার আমার পড়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ জান্নাত নুহা। তোমার যেটুকু পড়া আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো তুমি বেশি বেশি রিভিশন দিবা এবং সেন্টেন্স মেকিং গুলো সব পড়ে রাখবা, ঠিক আছে? এবং জান্নাত নুহা তুমি কোন জায়গা থেকে, কোন কলেজ থেকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর কোশ্চেনে যদি যাই, দেখি 3 নম্বর কোশ্চেনটা কি ছিল। এই ধরনের কোশ্চেন কিন্তু অ্যাভেলেবল প্রতি বছরই আসে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে কারেকশন। এখানে 4টা অপশন থাকবে, এর মধ্যে যে কোনো একটা হচ্ছে কারেক্ট, বাকি 3টা হচ্ছে ভুল। মাঝে মধ্যে কিন্তু এই কারেক্টটা আবার এইভাবে দিয়ে দেয়, ইনকারেক্টও দিয়ে দেয়, ঠিক আছে? তখন আবার 3টা কারেক্ট, যেটা ভুল সেটাই আনসার। তো এখানে যেহেতু ইন দেয় না, ইনকারেক্ট দেয় নাই, কারেক্ট চেয়েছে। আমরা একটু খুঁজি, আসেন দেখি কারেক্ট কোথায়। জ্যোতি ফরবেড হিম, ফরবেড মানে হচ্ছে কি নিষেধ করা, হিম তাকে নিষেধ করেছে টু গো টু দ্য মিটিং, মিটিং এ যেতে তাকে নিষেধ করেছে। আমরা জানি ফরবেড এর সাথে মূলত টু বসে, ঠিক আছে? কোনো কিছু করতে নিষেধ করার ক্ষেত্রে ফরবেড এর সাথে টু বসে। যেমন আই ফরবেড ইউ, আমি তোমাকে নিষেধ করেছিলাম টু স্মোক, মানে ধূমপান করতে নিষেধ করেছিলাম। তাহলে এইটা দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে, আমরা কিন্তু বুঝে গেছি যে এইটাই কারেক্ট। তারপরও এখন আনসার করব না, কারণ যেহেতু এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, বাকিগুলো একটু শিওর হয়ে নেই। দ্য ড্রাইভার ডেড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট। আচ্ছা, দ্য ড্রাইভার ডেড, আমরা জানি যে কোনো একটা সেন্টেন্স কারেক্ট হওয়ার জন্য একটা ফাইনাইট ভার্ব দরকার, অনেক ভার্ব দরকার। ডেড তো আর ভার্ব না, তাই না? এটা যদি ডেড না হয়ে ডাইড হতো, ভার্ব হতো, তাহলে বিবেচনা করতে পারতাম। অমল ইজ স্লিপিং ডিউরিং 2 আওয়ার্স। অমল 2 ঘন্টা চলাকালীন, না এরকম হয় না। আমরা জানি সময়ের আগে ডিউরিং হয় না, এখানে কি হয়? ফর হয়। আবার তখন এই টেন্সটা, কি কোন টেন্স হয়ে যাবে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, তাই না? সো সি নাম্বার সেই ক্ষেত্রে হচ্ছে না। ডি নাম্বারে যেটা বলেছে, দ্য হেন হ্যাজ লেইন এ ডজন এগস। এই যে এখানে একটা ঝামেলা, এই যে ডিম পাড়া ইংলিশটা মূলত এইটা থেকে আসছে, লে থেকে। লে সেকেন্ড ফর্ম লেট এবং থার্ড ফর্ম হচ্ছে লেট। আর এই যে লেইনটা, এই লেইনটাও একটা থার্ড ফর্ম। এটা কোত্থেকে আসছে? মূলত এটা আসছে আবার লাই থেকে। লাই মানে হচ্ছে কোথাও থাকা, শুয়ে থাকা, অবস্থান করা। লাই, লে, লেইন। ফোকাসের লেকচার শিটে আমরা এই ভার্ব, এরকম 6টা ভার্ব আছে, এই 6টা ভার্বকে আমরা প্রবলেম ভার্বস নাম দিয়ে আলাদাভাবে করে আমরা পড়াই, কারণ এগুলো থেকে মাঝে মধ্যেই হচ্ছে কোশ্চেন থাকে, এবং এবার কিন্তু কমন পড়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং ফোকাসের সর্বশেষ লেকচার শিটে এটা ছিল। তো এই লে মানে হচ্ছে কি কোনো কিছু রাখা বা ডিম পাড়া। তাহলে ডিম পাড়া যেহেতু বলছে, মুরগি ডিম পেড়েছে, 1 ডজন ডিম পেড়েছে, তাহলে তো আমার এই লেইন হবে না, হবে হচ্ছে কি লেড, তাই না? কারণ এই লেইন মানে হচ্ছে কোথাও থাকা, শুয়ে থাকা। আর একটা এই লাইয়ের অর্থ হচ্ছে মিথ্যা বলা, সেটা আবার লাই, লাইট, লাইট, মানে এরকম কিছু, মানে বিদঘুটে কিছু বিষয় আছে।
মানে কনফিউজিং কিছু বিষয় আছে, একই রকম দেখতে কিন্তু একই রকম দেখতে হলেও অর্থ ভিন্ন রকম। তো ওগুলো আমরা যখন আমরা রেগুলার প্রিপারেশন শুরু করব তখন আমরা 1 বাই 1 একটা একটা করে অর্থ সহ ধরে পড়বো। সো বুঝতে পারতেছি এখানে আমাদের আনসার কোনটা ছিল, এ নাম্বারটা আনসার ছিল। সো এটা বলতে পারি যে এইটা আসলে যাদের প্রিপারেশন নাই তারা পারবে না এবং একটু প্রিপারেশন দরকার আসলে, ঠিক আছে। এবার আমরা কোশ্চেন 4-এ যদি যাই, ওই যে ভোকাবুলারি বেসড কোশ্চেন প্রতি বছর থাকবে, আপনি যে পরীক্ষা দিবেন 2026-27 সেশনে আপনার জন্যও থাকবে, ঠিক আছে। তো এই যে এখানে যেটা অ্যান্টোনিম আসছে ইমপ্রুডেন্ট, ইমপ্রুডেন্টের যে অ্যান্টোনিম আসছে এই অ্যান্টোনিমটা আসলে কি হবে? ইমপ্রুডেন্ট, ইমপ্রুডেন্ট মানে হচ্ছে হঠকারী, ঠিক আছে। দেখি তাহলে এইখানে আসলে এইটা কে পারবেন দেখি তো। 4 নাম্বার অ্যান্টোনিম, ইমপ্রুডেন্টের অ্যান্টোনিম কি মনে হচ্ছে আপনার কাছে? ইনজুডিয়াস, ইনজুডিশিয়াস মানে হচ্ছে অবিচক্ষণ, তাই না? অবিচক্ষণ। রেকলেস মানে কি? রেকলেস মানে হচ্ছে যে কি, রেকলেস মানে কোনো কিছু বেপরোয়া, কোনো কিছু পরোয়া করে না, ওটাকে বলে বেপরোয়া। ওয়াইজ মানে আমরা সবাই জানি, ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। আর হেজিটেন্ট মানে হচ্ছে দ্বিধান্বিত, মানে যে হচ্ছে কনফিউজড। আমরা এই 4টা মানে বুঝলাম। তাহলে ইমপ্রুডেন্ট যেটা, ইমপ্রুডেন্ট মানে হচ্ছে বোঝায় হঠকারী টাইপ কিছু, মানে যে হচ্ছে নির্বুদ্ধিতার সাথে কোনো কাজ করে, মানে অবিবেচক টাইপ, ঠিক আছে। অবিবেচক যাকে বলে, তাহলে অবিবেচক বা হচ্ছে হঠকারী এই শব্দটার বিপরীত শব্দ কোনটা? এটা নেগেটিভ, দোষ বোঝায়, এইটাও দোষ বোঝায়, ঠিক আছে, এইটাও দোষ বোঝায়, এইটাও দোষ বোঝায়, তাহলে সহজেই মিলে যাচ্ছে। অবিবেচকের অ্যান্টোনিম হচ্ছে জ্ঞানী। আচ্ছা, তাহলে এই ভোকাবুলারির প্রিপারেশন আমরা কিভাবে নিব সেটা আমি এখনই বলে দিচ্ছি। আপনারা যারা আর্টসের বা কমার্সের যেই ইউনিটের হয়ে থাকেন না কেন, ভোকাবুলারির ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্স এর ভোকাবুলারি পড়া থাকলে আপনার ভালো পরিমাণ কোশ্চেন কমন পড়বে। ইম্প্রুডেন্ট শব্দটা প্রিভিয়াসে কয়বার আসছে, আপনারা যদি লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন পড়েন, আপনি মিনিমাম দেখবেন বিভিন্ন ইউনিভার্সিটি চাকরির পরীক্ষা বিসিএস মিলিয়ে এটা মিনিমাম 15 থেকে 20 বার আসছে ইমপ্রুডেন্ট শব্দটা। কাজে আপনি যখন এরকম প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেনগুলো রিভিশন দিবেন, ইমপ্রুডেন্ট 15 থেকে 20 বার করে রিভিশন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে অর্থ জানা থাকলে আপনি এগুলো মিলাতে পারবেন, সমস্যা হবে না। এরপরে আসেন কোশ্চেন নাম্বার 5, টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মিনস এই যে ইডিয়ামস, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে ইডিয়ামস আসে, এবং ইডিয়ামস এর ক্ষেত্রে মানে ভোকাবুলারি বেসড কোশ্চেনের ক্ষেত্রে আপনি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো অ্যাজ মেনি এজ পসিবল পড়ে রাখবেন, তাহলে আপনার কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি বাড়বে, ঠিক আছে। এখন প্রিভিয়াস এর কোশ্চেন যদি বেশি পড়ার পরও কমন না পড়ে বাই চান্স, ঠিক আছে, সেই ক্ষেত্রে আসলে খুব একটা ক্ষতিকর না, কারণ তখন সবার জন্যই নতুন, যেটা আসছে সবার জন্যই নতুন, আপনি পারেন না, অনেকেই পারবে না, ঠিক আছে। বাট প্রিভিয়াস এর কোশ্চেন যেমন এটা রাজশাহী ইউনিভার্সিটিতে 24-25 সেশনে আসছে, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন এটা, ঠিক আছে। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আবার কমন পড়ে গেছে এই বছর, ঠিক আছে। তাহলে দেখেন যে রাজশাহী ইউনিভার্সিটির প্রিভিয়াস এসে কোশ্চেন পড়ছে তার কাছে খুব সহজ, ঠিক আছে, কিন্তু যে পড়ে নাই সে কিন্তু মিস করছে। এখন রাজশাহী ইউনিভার্সিটি যেহেতু 24-25 কোশ্চেন, ঠিক আছে, মাত্র 1 বছর আগের কোশ্চেন, এটা কিন্তু অনেকেই পড়ছে এবং এটা আমাদের ফোকাসের লেকচার শিটে ছিল, শুধু আমাদের লেকচার শিটে না, যারা প্রিভিয়াস এসে কোশ্চেন পড়ছে সবার বইয়ে বা শিটেই থাকার কথা। তো সেই ক্ষেত্রে আমাদের জয়েন টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মানে হচ্ছে, এটাকে আমরা বাংলায় বলতে পারি ওই যে স্রোতে গা ভাসানো, ঠিক আছে, কোন একটা স্রোতে গা ভাসানো, যেটা হচ্ছে এটার সাথে মেলে টু জয়েন সামথিং পপুলার, কোনো কিছু ট্রেন্ডিং চলতেছে এরকম কোনো কিছুতে গা ভাসানো হচ্ছে টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন বলে। হাদি কমেন্ট করেছেন যে আমি যদি এখন ফোকাস কোচিং সেন্টারের ভর্তি হই তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো? কন্ডিশনাল সেন্টেন্স, হাদি একটা কন্ডিশনাল সেন্টেন্স বলেছে, এটা আসলে আল্লাহ তাআলা জানে। ফোকাসে ভর্তি হওয়া না হওয়ার সাথে যতটুকু সম্পর্ক দাবিতে চান্স পাওয়া, তার চেয়ে অনেক বেশি সম্পর্ক কার সাথে? মূলত তোমার প্রিপারেশনের সাথে। তোমার প্রিপারেশনটা যদি তুমি হচ্ছে সঠিকভাবে নিতে পারো, সঠিক গাইডলাইন অনুযায়ী যদি নিতে পারো, কারণ যেহেতু সময় অল্প থাকে, উল্টাপাল্টা ভুলভাল জিনিস পড়ে সময় নষ্ট করার চেয়ে আমাকে আসলে স্পেসিফিক ওয়েতে সিলেবাসটা বুঝে তারপর আগাতে হবে। কারণ বাংলাদেশে মেধাবীদের সংখ্যা প্রচুর, কিন্তু সকল মেধাবীর জন্য পর্যাপ্ত সিট নাই। এই জন্য আসলে হয় কি, শুধু মেধা দিয়ে হয় না, আমাদের সঠিক কৌশলটাও লাগে। তো সেই ক্ষেত্রে তুমি যদি পরিশ্রম করো, সঠিক কৌশল অ্যাপ্লাই করো, যা পড়া দরকার তাই যদি পড়ো, তাহলে অবশ্যই আশা করা যায় ঢাকা ইউনিভার্সিটিতে ভালোভাবে চান্স পাওয়া সম্ভব। আচ্ছা,
এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 6, ইনকারেক্ট স্পেলিং। এই যে দেখেন এখানে কিন্তু কারেক্ট বলে নাই, বলছে ইনকারেক্ট, ঠিক আছে, ইনকারেক্ট চেয়েছে। তো ইনকারেক্টের মধ্যে এই যেগুলো প্রিভিয়াস এসে কোশ্চেন সবগুলা, এখানে আসলে সারেপ্টিশিয়াস হবে, এখানে ডাবল আর হবে মূলত সারেপ্টিশিয়াস, বাকি সব ঠিক আছে, ট্রাইপেডিশন, তারপর হচ্ছে ইভিকিউশাস, তারপর হচ্ছে ইনোকিউয়াস, এগুলো সব ঠিক আছে। তার মানে সমস্যা হচ্ছে কোনটায়, এটাই সমস্যা, এটাই কারেক্ট। তো এখানে যে 4টা শব্দ দেখতে পাচ্ছি, এই 4টাই প্রিভিয়াস এসে কোশ্চেন, যেটা আমি বারবার বলছি যে বিগত বছরের কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। ভোকাবুলারি বেস কোশ্চেন, তার মানে আমরা 3টা পেলাম, 3টাই দেখলাম প্রিভিয়াস থেকে কমন। তারপর আমরা নেক্সট কোশ্চেন আবার যাই, আবার দেখতে পাচ্ছি ওই যে প্রিপোজিশন, ঠিক আছে, এখানে প্রিপোজিশন আছে এবং ভার্ব আছে। 2টা শূন্যস্থান থাকলে হয় কি, আমরা যে কোনো একটাকে টার্গেট করলে কোশ্চেন সহজ হয়ে যায়, ঠিক আছে। যেমন স্টে ডগস ড্যাশ দ্যামসেলফ ড্যাশ স্ক্র্যাপস। তো এই জায়গায় এটা যেহেতু সাবজেক্ট, আমরা একটা সাধারণ একটা সেন্টেন্সের স্ট্রাকচার জানি যে সাবজেক্টের পরে দরকার হচ্ছে কি একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব সবসময় আমরা খেয়াল রাখবো, একটা সেন্টেন্স কারেক্ট হওয়ার জন্য ফাইনাইট ভার্ব দরকার। আর ফাইনাইট ভার্ব হচ্ছে শুধুমাত্র B1 অথবা B2, মানে এই 2টাই শুধু ফাইনাইট ভার্ব, এই 2টা ব্যতীত কখনো কোনো সেন্টেন্স কারেক্ট হতে পারে না, ঠিক আছে। মানে B1 মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ভার্বের পাস্ট ফর্ম মানে হচ্ছে B2। তাহলে আমি এখানে দেখি তো শূন্যস্থানে এখানে B1 নাই, এটা তো আইএনজি, নন ফাইনাইট ভার্ব। এটা হচ্ছে ফেড, এটা হচ্ছে কি এটাকে আমরা B2ও বলতে পারি, B3ও বলতে পারি। আর এইখানে আছে ফিট, B1 আছে। আচ্ছা, স্টে ডগস ড্যাশ দ্যামসেলস, আমরা আপাতত এইটাকে বাদ দিতে পারলাম, ঠিক আছে। এখন সাধারণত এইখানেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সেন্সটা অ্যাপ্লাই করা যাচ্ছে। তোমরা চিন্তা করে দেখো, যে কারণে বলেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে ফিড অন, কোনো কিছু খেয়ে মানে বাঁচা, এটার মানে হচ্ছে ফিড অন মানে হচ্ছে কোনো কিছু খেয়ে বাঁচা। তাহলে স্টে ডগস ফিড দেমসেলভস অন স্ক্র্যাপস, রাস্তার কুকুর টুকুর যেগুলো আছে এগুলো আসলে ময়লা টলা হাবিজাবি খেয়েই জীবনযাপন করে। তাহলে এই ফিরন যার জানা আছে ওই অপশন দেখেই পেরে যাবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি রিপিট করছি, যেহেতু এটা জানুয়ারি মাস, তোমাদের পরীক্ষা হলেও হবে গিয়ে আরো প্রায় হচ্ছে বছর খানেক পরে প্রায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ইউ হ্যাভ এ লট অফ টাইম। সো এখনো তোমাদের এইচএসসি পরীক্ষার আগে অনেক সময় আছে, এই সময়টায় তুমি 7 দিন সময় নিয়ে 3-4 দিনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট রিভিশনগুলো শিখে রিভিশন দিয়ে ফেলো, ঠিক আছে। এবং বেটার হয় ভোকাবুলারি বেসড কোশ্চেনগুলো এখন থেকে একটু পড়তে থাকো, ঠিক আছে, তাহলে তুমি এগিয়ে থাকবে অনেকের চেয়ে। নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ দেখতে পাচ্ছি দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ ড্যাশ টু অ্যাটেন্ড দ্য মিটিং। দ্য প্লেয়ার্স অ্যালং উইথ দ্য কোচ, তার মানে এখানেও এই যে অংশটা দা থেকে শুরু করে এই পর্যন্ত সাবজেক্ট, এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, এখন দরকার ভার্ব, ঠিক আছে। এখন এইখানে আমরা আসলে সাবজেক্ট কোনটাকে ধরবো, এই প্লেয়ার্সকে ধরবো সাবজেক্ট নাকি দা কোচকে ধরবো সাবজেক্ট? এইটা একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে সাবজেক্ট যদি বড় থাকে সেই ক্ষেত্রে আসলে মূলত প্রিপোজিশনের আগেরটাকে সাবজেক্ট ধরতে হয়, ঠিক আছে। সাধারণত প্রিপোজিশনের আগেরটাকে সাবজেক্ট ধরতে হয়। তাহলে প্রিপোজিশনের আগে যেহেতু দা প্লেয়ার্স আছে, প্লেয়ার্স যেহেতু কি প্লুরাল, ঠিক আছে, তাহলে প্লুরাল হলে আমার অবশ্যই সাবজেক্ট ভার্ব কি হবে, প্লুরাল হবে। আমরা জানি ভার্ব সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস হয়, তার মানে এটা হবে না। ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ইজ সিঙ্গুলার ভার্ব, একটাই প্লুরাল ভার্ব আছে, সেটা হচ্ছে কি আর। দিস ইজ দ্য আনসার। এবং এই টপিকটা, এই কোশ্চেনটা আসছে মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, যেটা ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে আসলে প্রতি বছরই কোশ্চেন থাকে। ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেনের সংখ্যা কম, ইংলিশে 15টা, কাজেই প্রত্যেক টপিক থেকে কোশ্চেন থাকে না, এক টপিক থেকে 1-2টা থাকে সর্বোচ্চ। বাট অন্যান্য ভার্সিটি যেগুলোতে 30টা 35টা 20টা 25টা করে কোশ্চেন থাকে, সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আরো বেশি থাকে। সো আমরা আজকে এই কোশ্চেন সলভের পরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একটু দেখে নিব, ঠিক আছে ইনশাআল্লাহ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন থাকে, ওই টপিকটা আজকে ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। এবং আজকে এমন ভাবে শেষ করব যাতে করে আমরা যদি এমন হয় যে আগামী 1 বছর আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ি নাই, ডাইরেক্ট গেছি কোথায় পরীক্ষা দিতে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে, ওইখানেও যদি সাবজেক্ট ভার্ব থেকে 2টা কোশ্চেন থাকে আমরা যেন পারি, ঠিক আছে। শিখতে হবে এমন ভাবে, রিভিশন অবশ্যই দিব, বাট শেখার সময় এই মাইন্ডে শিখবো যাতে করে ওইটা মাথার মধ্যে একদম স্থায়ীভাবে গেঁথে যায়, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা
নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 9, এটা হচ্ছে এটা ভোকাবুলারি বেসড কোশ্চেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটা প্রিভিয়াস ইয়ার্স অনেকবার আসছে। এ পারসন হু হেল্প পিপল থ্রু চ্যারিটেবল কজেস, মানে যে হচ্ছে মানুষকে দানশীল কাজে সাহায্য করে তাকে কি বলা হয়? ফিলান্থ্রপিস্ট। ঠিক আছে, এটা মনে হয় প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যদি লাস্ট 10 ইয়ার্স তোমরা পড়ো মিনিমাম তোমরা 50 বার পাবা। ঠিক আছে, এটা এত বেশি একটা ইম্পর্টেন্ট মানে রিপিটেড কোশ্চেন। সো এটা আসলে কেউই ভুল করে নাই। ঠিক আছে, যারা আসলে মোটামুটি পড়াশোনা করছে এরাও ভুল করে নাই। কোশ্চেন নাম্বার 10, ড্যাশ দ্য ওয়াটার ওয়াজ সল্টি আই কুড নট ড্রিঙ্ক ইট। এই টাইপের কনজাংশনের কোশ্চেনগুলো ইদানিং বেশি আসতেছে। তো এখানে জাস্ট অর্থ মিলিয়ে আনসার করতে হবে। দ্য ওয়াটার ওয়াজ সল্টি, পানিটা লবণাক্ত ছিল, আই কুড নট ড্রিঙ্ক ইট, আমি এটা পান করতে পারি নাই। তো এইখানে খেয়াল রাখতে হবে এইটা একটা সেন্টেন্স, এইটা একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য সবসময় একটা কনজাংশন লাগে। হেন্স হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে, আর অ্যাজ এ কনসিকুয়েন্স এটা কোনো কনজাংশন না, এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো কনজাংশন হচ্ছে এই দুইটা। এখন সিন্স দিলে যেহেতু পানি লবণাক্ত ছিল আমি পান করতে পারি নাই, অর্থ মিলছে। আর অলদো দিলে যদিও পানি লবণাক্ত ছিল আমি পান করতে পারি নাই, এটা তো কমন সেন্সেই বলে। তো এটা কি অর্থ মিলছে? যদিও পানি লবণাক্ত ছিল, মনে হচ্ছে লবণাক্ত থাকলেই পানি পান করার যোগ্য। আসলে তো ব্যাপারটা এরকম না। যেহেতু পানি লবণাক্ত ছিল আমি পান করতে পারি নাই, তাই না? তার মানে এখানে 10-এর আনসার কোনটা হবে? বি। নেক্সট যাই আমরা। had I been here I dash him, আবারও কন্ডিশনাল থেকে কোশ্চেন। আমরা 1 নাম্বার কোশ্চেন পেয়েছিলাম কন্ডিশনাল থেকে, আবার পেয়ে যাচ্ছি 2 নাম্বারে যে had I been here। এই যে আমরা জানি যে ইফ ক্লোজে কি করা যায়, হ্যাডটাকে আগে নিয়ে আসা যায়, ঠিক আছে, তখন আর ইফ লাগে না। তাহলে যে had I been পাস্ট পারফেক্ট, এটাও থার্ড কন্ডিশনালের নিয়ম। থার্ড কন্ডিশনালে কি হবে? should have, সরি would have, could have, might have এর পরে B3। তাহলে B3 নাই, B3 নাই, B3 নাই, B3 আছে, এই যে could have helped। সো এই কন্ডিশনালের দুইটা কোশ্চেন খুব ইজি ছিল। had I been here অর্থ কি? আমি যদি সেখানে থাকতাম I could have helped him, আমি তাকে সাহায্য করতে পারতাম। অলরেডি দেখছি আমি জান্নাত কারেক্ট অ্যান্সার করেছে। এরপরে গিয়ে কোশ্চেন নাম্বার 12, the lack of rain this year may dash the total availability of agricultural crops। এই জায়গাটা একটা বিষয় যেটা খেয়াল করবো সেটা হচ্ছে এই যে এফেক্ট এবং এই যে ইফেক্ট, এই দুটা থেকে প্রচুর কোশ্চেন থাকে। আমরা এই দুইটা একটু ভালোভাবে খেয়াল করি। দেখো যে এফেক্ট, এই এফেক্ট মানে হচ্ছে এটা একটা ভার্ব। এফেক্ট মানে প্রভাবিত করা, কোনো কিছুকে প্রভাবিত করা, প্রভাব ফেলাও বলতে পারি, ঠিক আছে। আর ইফেক্ট, এই ইফেক্টটা হচ্ছে কি? নাউন। এটা হচ্ছে, এটার অর্থ হচ্ছে প্রভাব অথবা ফলাফল, কোনো কিছুর ফলাফল অথবা প্রভাব, ঠিক আছে। তাহলে এইখান থেকে এই প্যাচটা থেকে বিভিন্ন ইউনিভার্সিটি কোশ্চেন করে, ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর করেছে, ঠিক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছি সারোয়ার আলম কোশ্চেন করেছো যে পিবিএসএস এর কোশ্চেনগুলো কোথায় পাবো? তুমি বাজারে অনেক ধরনের বই আছে, ভোকাবুলারি বেসড বই আছে, তুমি যে কোনো ভোকাবুলারি বেসড অ্যাডমিশন লেভেল উপযোগী যেগুলো সেগুলো কালেক্ট করে ওইখান থেকে তুমি পিবিএসএস এর কোশ্চেন পড়তে পারো। বিশেষ করে তোমার প্যানাশিয়ার একটা বই আছে অ্যাডমিশন ভোকাবুলারি, স্পেশালি মূলত অ্যাডমিশন পরীক্ষার্থীদের জন্য, তুমি ওইটা কালেক্ট করতে পারো। ওইখানে তোমার অ্যাডমিশনের ভোকাবুলারির পাশাপাশি যেহেতু অ্যাডমিশনে বিসিএস এর কোশ্চেনগুলো থেকেও ভোকাবুলারি কোশ্চেন থেকে কোশ্চেন রিপিট হয়, ওইখানে বিসিএস এর কোশ্চেনগুলো দেয়া আছে। সো যে কোনো বই, আমি একটা নাম বললাম, যে কোনো বই যেখানে এনাফ পরিমাণে পিবিএসএস এর কোশ্চেন আছে এরকম একটা বই থেকে তুমি নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু খেয়াল করি। দ্য ল্যাক অফ রেইন this year may dash the total availability। তো এখন এই যে মে হচ্ছে মোডাল ভার্ব, মে এর পরে এখানে কি আছে? হ্যাভ। মে হ্যাভ অ্যাডভার্স ইফ এফেক্ট, এখানে অ্যাডভার্স যেহেতু অ্যাডজেক্টিভের পর নাউন দরকার, কিন্তু এখানে ভার্ব আছে বাদ। আর এটা বলছে মে অ্যাডভার্সলি অ্যাডভার্ব, তাহলে মে এর পরে কি দরকার? ভার্ব দরকার, এখানে নাউন দিছে, এটাও বাদ। তাহলে আমার দরকার এটার পরে একটা ভার্ব, তাই না? আমি দেখতে পাচ্ছি এই যে ভার্বটা আছে এটা তো অ্যাডভার্ব, তার মানে এটা হচ্ছে আমার আনসার, যে মে অ্যাডভার্সলি এফেক্ট দ্য টোটাল অ্যাভেলেবিলিটি অফ এগ্রিকালচারাল ক্রপস। অর্থটা কি? যে এই বছর যে বৃষ্টি কম হচ্ছে এটা কি এটা এফেক্ট ফেলতে পারে টোটাল অ্যাভেলেবিলিটি অফ এগ্রিকালচারাল ক্রপস, মানে কৃষিজাত শস্যের
অ্যাভেইলেবিলিটিতে এটা এফেক্ট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কোশ্চেন 13-এ যাই। এটা একটা বেসিক লেভেলের কোশ্চেন। দ্য টিচার আস্কড জাফর ড্যাশ ইউর এক্সারসাইজেস ইয়েস্টারডে ডিউরিং দ্য টাইম অ্যালোটেড টু ইউ। আচ্ছা, এখানে খেয়াল করলে দেখতে পাচ্ছি এখানে একটা কোশ্চেন করছে। আমরা জানি কোশ্চেনগুলো অক্সিলারি ভার্ব আগে থাকে এবং সবগুলোতে অক্সিলারি ভার্ব আগে আছে। এখন এখানে পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যে ইয়েস্টারডে টেন্সের যে পয়েন্টটা, ইয়েস্টারডে থাকলে তো অবশ্যই টেন্সটা কি হবে, পাস্ট টেন্স হবে, তাই না? আমরা দেখি পাস্ট কোথায় আছে, ডিড এ পাস্ট আছে, ক্যান পাস্ট না, প্রেজেন্ট হ্যাভ প্রেজেন্ট আর প্রেজেন্ট, সো কাজ হয়ে গেছে, ডিড ইউ প্র্যাকটিস। সো কত ইজি, একটু চিন্তা করে দেখো। আর হচ্ছে সঠিক কৌশলও যদি না আগায়, তাহলে এখানে চিন্তা করবে ডিড ইউ প্র্যাকটিস, ক্যান ইউ প্র্যাকটিস, হ্যাভ ইউ প্র্যাকটিস, এটা কি হবে, আর ইউ প্র্যাকটিসিং, অর্থ মিলানোর কোন দরকার নাই, ঠিক আছে। আমরা জাস্ট ওই যে ইয়েস্টারডে দেখলাম, ইয়েস্টারডে মানে গতকাল, পাস্ট টেন্স আমরা সবাই জানি নিঃসন্দেহে, তাহলে পাস্ট হবে, আর পাস্ট একটাই আছে। ওকে, এরপরে আমরা কোশ্চেন 14-এ যাবো, 14 নম্বরে। 14 নম্বরে এই যে এই টাইপ কোশ্চেনটা রেগুলার আসে বি ইউনিটে, এটা সি ইউনিটে না। তোমরা যারা কমার্সের আছো, কমার্সে এই কোশ্চেনটা আসে না, বাট আর্টসে আসে। প্রতি বছর রেগুলার একটা কোশ্চেন থাকে ফিগার অফ স্পিচ থেকে। আমরা সামনে কোনো একটা ক্লাসে ইনশাআল্লাহ এটা আমরা দেখবো। এবং যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে এই মেটাফোর। গতবারও মেটাফোর আসছে, তার আগের বারও মেটাফোর আসছে। এখানে লাইফ ইজ এ পাজল, আলহামদুলিল্লাহ, লাইফ ইজ এ পাজল উইথ পিচেস দ্যাট ডোন্ট অলওয়েজ ফিট। যখন কোনো দুইটা বিষয়কে তুলনা করা হয় তখন ওটাকে মেটাফোর বলে। আর এই তুলনার মধ্যে যদি অ্যাজ লাইক থাকতো তাহলে ওটাকে সিমিলি বলতো। আমি জাস্ট সংক্ষেপে বললাম। যেমন দেখো এরকম, যদি এরকম বলা হয় দ্য পেন ইজ এ সোর্ড, মানে কলমকে বলা হয়েছে কি, তরবারি, তাই না? কলমকে বলা হলো তরবারি। তাহলে এই দুইটা ভিন্ন বিষয়, কলমকে তরবারির সাথে তুলনা করার মতো বিষয় না। এই দুইটা ভিন্ন বিষয়ের সাথে তুলনা করা হলো, তার মানে এটা হচ্ছে মেটাফোর। এখন যদি আমি এইটাকে অ্যাজ অথবা লাইক, এই দুইটা শব্দের কোনো একটা শব্দ ইউজ করে তুলনা করতাম, যে দ্য পেন ইজ, হ্যাঁ, দ্য পেন ইজ পাওয়ারফুল, দ্য পেন ইজ পাওয়ারফুল লাইক, ঠিক আছে, লাইক ইজ সোর্ড, তখন এই লাইকটার কারণে এটা মেটাফোর না হয়ে কি হয়ে যেত, সিমিলি হয়ে যেত, ঠিক আছে। তো এই দুইটা তোমরা আজকে শিখে রাখো, এই দুইটা দিয়ে আসলে অনেক কিছু সমাধান হয়ে যায়। ম্যাক্সিমাম মেটাফোরই আসে, কিছু কিছু ক্ষেত্রে সিমিলি আসে। তো এখানে যেহেতু লাইফকে তুলনা করা হয়েছে কিসের সাথে, একটা পাজলের সাথে, জীবনকে তুলনা করা হয়েছে একটা পাজল গেমের সাথে, ঠিক আছে, অ্যাজ লাইক দেয় নাই, দ্যাটস এটা মেটাফোর। আমরা লাস্ট কোশ্চেন যেটা দেখতে পাচ্ছি এটা ভোকাবুলারি বেসড, এবং এই কোশ্চেনটা টেক্সট বুক থেকে নেয়া। এটা টেক্সট বুকের এক্সারসাইজের ছিল, এক্সজস্টেড। ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় হচ্ছে টেক্সট থেকে কোশ্চেন থাকে। এবছর, গত বছর টানা 2 বছর একটু কম ছিল, বাট এর আগে বি ইউনিটের রেগুলার টেক্সট থেকে এনাফ পরিমাণে কোশ্চেন থাকতো। তো দ্য সিনোনিম অফ এক্সজস্টেড, এক্সজস্টেড মানে একদম শূন্য অবস্থা, ক্লান্ত অবস্থা, এরকম কিছু বোঝায়, যে এটার সিনোনিম হচ্ছে ডিপ্লেটেড, ঠিক আছে। তো আমরা বি ইউনিটের 15টা কোশ্চেন দেখেছি। এবার তোমরা যারা সি ইউনিটের আছো, কমার্সের আছো, একটু সারা দাও তো, তোমরা কারা কারা ক্লাস দেখছো এখানে, যারা কমার্সের মূলত, তারা একটু সারা দাও। আমরা কমার্সের, তোমরা জানো যে কমার্সে হচ্ছে 12টা কোশ্চেন হয়ে থাকে ইংলিশে। আমরা কমার্সের 12টা কোশ্চেন অ্যাট এ গ্লান্স দেখবো। এবং এই যে তোমরা আর্টসের 15টা কোশ্চেন দেখলা, দেখে কি মনে হচ্ছে, কোশ্চেন 15টার মধ্যে তুমি যদি ক্যান্ডিডেট হতে, ঠিক আছে, তুমি যদি ক্যান্ডিডেট হতে এই 15টার মধ্যে তুমি কয়টা পারতে? একটু সবাই কমেন্ট করো তো দেখি, যে আমি 15টার মধ্যে 5টা পারতাম, বা 7টা পারতাম, 10টা পারতাম, ঠিক আছে। তুমি কয়টা পারতে বলে মনে হয়, তুমি একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে। এবং আজকে ক্লাসের শেষে কিন্তু আমরা তোমাদের জন্য ছোট্ট একটা একদম ওপেন একটা এক্সাম রাখবো, মাত্র 6 মার্কের একটা এক্সাম রাখবো, 3 থেকে 4 মিনিটের, আজকের ক্লাসের উপরে। আজকের ক্লাসে আমরা যা শিখছি, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারছো কিনা এবং ক্লাসে কতটুকু মনোযোগ রাখতে পেরেছো সেটা টেস্ট হবে ক্লাসের একদম শেষে। জাস্ট 6টা কোশ্চেনের একটা পরীক্ষা হবে, ওইখানে আমরা তোমাদের মনোযোগ টেস্ট করবো, যে 6টার মধ্যে 6টাই পারবা আলহামদুলিল্লাহ, ঠিক আছে, দ্যাট মিনস সে পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাস করেছো। ওকে, আমরা এবার কমার্সের যে হচ্ছে সি ইউনিটের প্রশ্ন ছিল 12টা, সেই প্রশ্নগুলো আমরা একটু দ্রুত দেখে নেই। এখানে কি দেখতে পাচ্ছি, যে হোয়াট ড্যাশ ইফ ইউ হ্যাড নট গন টু স্কুল, আবারও সেই একই অবস্থা,
কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে শুরু। তার মানে আমরা দেখেছি বি ইউনিট, সি ইউনিট উভয় ইউনিটেই কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোশ্চেন হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ হ্যাড নট মানে পাস্ট পারফেক্ট, তার মানে এখানে হবে থার্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী উড হ্যাভ বি থ্রি, তাই না? উড হ্যাভ বি থ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি উড হ্যাভ বি থ্রি এখানে আছে, কিন্তু এখানে আবার সাবজেক্ট দিয়ে শুরু। আমরা যেহেতু এটা কোশ্চেন ইন্টারেটিভ সেন্টেন্স, সো এখানে সাবজেক্ট দিয়ে শুরু হবে না, অক্সিলারি দিয়ে শুরু হবে। তো এই ইউটা অক্সিলারির পরে আসবে। সি নাম্বারটা কারেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন বি না হয়ে সি হবে, কারণ যেহেতু হোয়াট এটা একটা ইন্টারেটিভ সেন্টেন্স, ইন্টারেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বটা আগে চলে যায়, ঠিক আছে? সো ঢাকা ইউনিভার্সিটি এখানে একটা ধোকা দেওয়ার চেষ্টা করছে বি নাম্বার দিয়ে। আমরা 2 নম্বর কোশ্চেনে যদি যাই, 2 নম্বর কোশ্চেনে গিয়ে দেখতে পাচ্ছি এখানে একটা কোশ্চেন, দ্য ফক্স ইভেন দো ইট ড্যাশ জাম্পড ওভার দ্য ডগ। এখানে দেখো কোশ্চেন, এখানে একটা শূন্যস্থান, কয়েকটা ভার্বের কোশ্চেন দেওয়া আছে, মানে রাইট ফর্ম অফ ভার্ব বা টেন্স থেকে কোশ্চেন করা হয়েছে। আমাদের ক্লু দেওয়া আছে, দেখো এখানে জাম্প পাস্ট টেন্স, যেহেতু এইটা পাস্ট টেন্স আমার এইটাও কি হবে, পাস্টই হবে। আমি একটু পাস্ট খুঁজবো, দেখি পাস্ট এইটা আছে, এটা প্রেজেন্ট, এটা তো কোনো টেন্সই না, শুধু ইনজুরিং। তাহলে এই দুইটা পাস্ট আছে। তাহলে আমি দেখি দ্য ফক্স ইভেন দো ইট ইনজুর্ড নাকি ইট ওয়াজ ইনজুর্ড, কোনটা হয়? ইট ইনজুর্ড দিলে অ্যাক্টিভ, আর ইট ওয়াজ ইনজুর্ড দিলে প্যাসিভ। সে তো নিজে নিজে ইনজুর্ড হয় নাই, তাই না? সে তো নিজে নিজে ইনজুর্ড হয় নাই, সে তাকে কোনোভাবে ইনজুর্ড করা হয়েছে, দ্যাট মিনস এটা হচ্ছে প্যাসিভ হবে। সেই দিক থেকে আনসার হচ্ছে কোনটা, ইট ওয়াজ ইনজুর্ড। অর্থটা কি, দ্য ফক্স ইভেন দো ইট ওয়াজ ইনজুর্ড, যদিও শিয়ালটা কি ছিল, ইনজুর্ড ছিল, জাম্পড ওভার দ্য ডগ, ঠিক আছে, কুকুরের উপর দিয়ে লাফ দিল। সো এই জায়গাটায় আমরা কি দিয়ে সলভ করলাম, দেখো এটা 1 নম্বরে কোশ্চেন টেন্স থেকে, 2 নম্বরে হচ্ছে ভয়েস চেঞ্জ থেকে, মানে দুইটা নিয়ম একসাথে অ্যাপ্লাই করে আমাদেরকে সলভ করতে হলো। ওকে, কোশ্চেন নাম্বার 3 তে দেখি আমরা। এইখানে দেখো আওয়ার কান্ট্রি সাইড ইজ ডিসঅ্যাপিয়ারিং অ্যাট অ্যান ড্যাশ রেট। এইটা তো একদম মুখস্থ, যারা একটু মোটামুটি পারো, ঠিক আছে, মোটামুটি একটু ইংলিশ টিংলিশ পড়ো, মাঝে মধ্যে বই টই পড়ো, ঠিক আছে, তাদের কাছে খুবই সহজ। অ্যাট অ্যান ড্যাশ রেট, আমাদের গ্রাম, কান্ট্রি সাইড মানে হচ্ছে গ্রাম, আমাদের গ্রাম কি হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। অ্যাট অ্যান ড্যাশ রেট। অ্যালিউরিং, অ্যালিউরিং মানে হচ্ছে লোভনীয় রেটে, অ্যামেজিং সুন্দর রেটে, অ্যালার্মিং একটা কি ভয়ঙ্কর, আতঙ্কিত ভয়ঙ্কর রেটে, অ্যালার্টিং সতর্ককরণ রেটে। এটা তো একদম মুখস্থ, অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। সো এটাকে আমরা বলতে পারি ভোকাবুলারি বেসড কোশ্চেন, বাট ইজি কোশ্চেন ছিল ভোকাবুলারি থেকে। কোশ্চেন নাম্বার 4, আবারও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো আমরা কি মিল পাচ্ছি কিনা দেখো তো, বি এবং সি এর গ্রামারে কিন্তু আমরা মিল পাচ্ছি, ঠিক আছে। এখানেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে বাম্পড ইনটু, ঠিক আছে, বাম্পের সাথে সবসময় কি হয়, ইনটু হয়। যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ো বা পড়ছো তাদের জানা আছে। আই বাম্পড ইনটু ওয়ান অফ মাই ওল্ড ফ্রেন্ডস অ্যাট নিউ মার্কেট। বাম্পড ইনটু মানে হচ্ছে হঠাৎ করে দেখা হওয়া, এই জাতীয় আর কি, ঠিক আছে, কারো সামনে পড়া এরকম। আই বাম্পড ইনটু ওয়ান অফ মাই ওল্ড মানে আমার একটা পুরাতন বন্ধুর সাথে নিউ মার্কেটে গতকাল দেখা হয়ে গেল। আচ্ছা, এরপরে সো এই জায়গাটায় যাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা জানা নাই তারা আসলে এই জায়গাটায় আটকে যেতে বাধ্য। কোশ্চেন নাম্বার 5 এ গিয়ে যদি আমরা দেখি, এখানে খেয়াল করে দেখো আবারও সেই প্রিপোজিশন থেকে কোশ্চেন, ঠিক আছে। হি ওয়াজ লুকিং ফর এ জব ড্যাশ দ্য এন্ড হি গট ওয়ান। দেখি তো তোমাদের মতো এটা কি হবে, কার কাছে কি মনে হচ্ছে, ড্যাশ দ্য এন্ড হি গট ওয়ান। এই জায়গাটায় তোমাদের অনেকের কাছে মনে হতে পারে এই জায়গাটা মনে হয় অ্যাট হবে, হ্যাঁ, বাট আমি একটা টেকনিক শিখিয়ে দিই তোমাদেরকে। অ্যাট দ্য এন্ড কখন হয় দেখো, অ্যাট দ্য এন্ডের সাথে সবসময় একটা অফ থাকে, অ্যাট দ্য এন্ড অফ। সো এটা শুরু হয় প্রিপোজিশন দিয়ে, শেষ হয় প্রিপোজিশন দিয়ে, এটাকে বলা হয় হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু বাই দ্য এন্ড যখন হয় তারপরে আর অফটা থাকে না, বাই দ্য এন্ড হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, আর এই ফ্রেজটা একটা প্রিপোজিশন হিসেবে কাজ করে। সো যদি এটা অ্যাড হতো তাহলে এখানে একটা অফ থাকতে হতো, ঠিক আছে। সো এখানে যেহেতু অফ নাই, তার মানে এই জায়গাটা হবে বাই দ্য এন্ড। বাই দ্য এন্ড মানে হচ্ছে শেষমেশ। হি ওয়াজ লুকিং ফর এ জব, সে একটা চাকরি খুঁজছিল, বাই দ্য এন্ড হি গট ওয়ান, শেষমেশ সে একটা পেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 6। এটা একটা খুব বেসিক লেভেলের কোশ্চেন থেকে কোশ্চেন করছি, চিন্তা করে দেখো। এটা কিন্তু ছোট বাচ্চাদের, আমি দেখেছি, আমি একটা ছোট বাচ্চার কিন্ডার গার্ডেন স্কুলের একটা বই দেখেছি, ওইখানে দেখেছি ওইখানে শেখানো হচ্ছে তাকে যে এটা কি, যে
চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। দেখো হাউ ডু ইউ, হাউ ইউ ডু, হাউ ডু ইউ ডু, হাউ ডাজ হি, ঠিক আছে? সো এটা আমাদের আসলে মানসম্মানের বিষয়, এটা আমরা যারা পারবো না বা পারি না, লজ্জার বিষয়। এটা আসলে কাউকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছো বা কি অবস্থা, সেই ক্ষেত্রে আসলে বলা হয় কোনটা, হাউ ডু ইউ ডু, ঠিক আছে? হাউ ডু ইউ ডু। এটা অনেক সময় সিনেমাতেও হচ্ছে এটা নিয়ে মজা করা হয়, হাউ ডু ইউ ডু। অনেক আগে মনে আছে ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, ওই মধ্যযুগীয় টাইপ সিনেমা। কেউ একজন বলতেছে হাউ ডু ইউ ডু, তো বাংলা সিনেমার যে হচ্ছে গ্রাম্য নায়ক সে বলতেছে হাডুডু। হ্যাঁ হ্যাঁ, আমি তো হাডুডু খেলি। একে জিজ্ঞেস করছে হাউ ডু ইউ ডু, আর সে বলতেছে হাডুডু। তো তোমরা এখানে আরেকটা বিষয় শিখে রাখো, যখন কোয়েশ্চেন করা হয় তোমাকে হাউ ডু ইউ ডু, তখন এর আনসার কি হয় বলো দেখি, রিপ্লাই আনসারটা কি হয়? এটা তখন রিপ্লাই আনসারটা হয় সেম। মানে তোমাকে যদি কোশ্চেন করা হয় হাউ ডু ইউ ডু, তুমিও আনসারে বলবা হাউ ডু ইউ ডু। সো এই জাতীয় কোশ্চেন মাঝে মধ্যে আসে, ঠিক আছে? তোমাকে যদি কোশ্চেন করে হাউ ডু ইউ ডু, আনসারও কি হবে হাউ ডু ইউ ডু। আমরা অনেক সময় বলি না কি অবস্থা, ওই ফ্রেন্ডও বলে হ্যাঁ কি অবস্থা, ঠিক আছে? সো মানে আনসার না দিয়ে সেও কি কোশ্চেন করতেছে। সো দিস ইজ ল্যাঙ্গুয়েজ ম্যানার মূলত। আমরা কোশ্চেন 7-এ যাই। কোশ্চেন 7-এ গিয়ে এখানেও কারেকশন সেন্টেন্স পেয়ে যাচ্ছে। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড না, মূলত সেন্টেন্স হবে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এইখানে কারেক্ট সেন্টেন্সটা মূলত এ নাম্বারটা, she awakened to the sound of birds singing। মজার বিষয় হচ্ছে এই সেন্টেন্সটা হুবহু অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি থেকে নেয়া, যেটাকে আমরা সংক্ষেপে OALD বলি। তো অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারির এই অ্যাওয়েকেন শব্দের এক্সাম্পলে এই সেন্টেন্সটা দেয়া আছে, she awakened to the sound of birds singing। ঢাকা ইউনিভার্সিটির যে টিচার যে কোশ্চেন করেছে সে হুবহু ওইখান থেকে কোশ্চেন মানে সেন্টেন্সটা নিয়েছে। সো অ্যাওয়েকেন মানে হচ্ছে জেগে ওঠা, ঠিক আছে? আমরা জানি সাধারণত ওয়েক আপ, তাই না? ওয়েক আপ মানে কি, জেগে ওঠা। তাহলে ওয়েক আপ মানে যা, অ্যাওয়েকেন মানেও তাই, ঠিক আছে? তাহলে এই বি নাম্বার কেন হবে না? she awake না, she awake কোনো ভার্ব না, আর ভার্ব হলেও এখানে she এর পরে awake হয় না, awakes হতেও। she was awaked এটা হইলো না, কারণ awake এর থার্ড ফর্ম এটা না। আর she awaken এটা B1, এটা awaken না হয়ে এখানে f দেওয়া উচিত ছিল, she awakens, আর তখন আপও হতো না, ঠিক আছে? সো এইটা আসলে যে awaken এর অর্থ জানে, ব্যবহার জানে সেই পারছে, আর তাছাড়া আন্দাজে দেয়া ছাড়া পারার উপায় ছিল না, ঠিক আছে? এরপরে আমরা কোশ্চেন নাম্বার 8-এ যদি যাই, দেখো এটা একটা কমন ভার্ব, কমন ওয়ার্ড, সরি, স্পেলিং। তোমরা যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের, যারা কমার্সে পড়ো, এদের সবার আসলে এই বানানটা জানার কথা, ঠিক আছে? এন্টারপ্রেনারশিপ। তো এটার এখানে সঠিক আসলে বানান কোনটা? এখানে আমি দেখতে পাচ্ছি এন্টারপ্রেনারশিপ, এইখানে আমাদের এই বানানটা হচ্ছে সঠিক। তোমাদের এটা আসলে জানার কথা, তোমরা যারা এখানে যারা আছো, কমার্সে যারা আছো। আচ্ছা, এরপরে গিয়ে আমরা এবং এই যে স্পেলিংটা, এটা কিন্তু প্রিভিয়াস এর স্পেলিং, আবারও বলতেছি, ঠিক আছে? তো সি ইউনিটও প্রিভিয়াস থেকে কমন পড়েছে। তারপরে যেটা আবার এক্সিলারেটিং, এটাও প্রিভিয়াস এর স্পেলিং, এক্সিলারেটিং। এইখানে আনসার কোনটা? এক্সিলারেটিং এ নাম্বারটা, ঠিক আছে? এক্সিলারেটিং। তো এইখানে তোমরা এই স্পেলিং গুলো পড়ার ক্ষেত্রে এইভাবে পড়তে পারো, দেখো ভেঙে ভেঙে পড়তে পারো। যে রেটিং, যেটা এই রেটিংটাকে ভেঙে পড়লা, রেটিং তো পারোই, তাই না? রেটিং এখানে সমস্যা হবে না। আর এই অংশটাকে আলাদা, এক্সিলা বানানটা কিরকম, এক্সিলা, ঠিক আছে? যখন এবার ভেঙে পড়বা তখন দেখবা যে সহজ হয়ে যাচ্ছে এবং মনে থাকছে বেশি, ঠিক আছে? এক্সিলা। ও আচ্ছা, সরি, এখানে আসলে রেটিং নাই, রেটিং এর সাথে কি আছে, আই আছে একটা, রেটিং, সরি, রেটিং না, রেটিং। তো রেটিং এখানে আইটা নাই, এইখানে আসলে আনসারটা এইটা হবে, এক্সিলারেটিং। আচ্ছা, তাহলে 8 এবং 9 দুইটাই আমাদের স্পেলিং থেকে ছিল। আচ্ছা, এরপরে আমরা কোশ্চেন নাম্বার 10-এ দেখো ইডিয়ামস, এবং এটা প্রিভিয়াস এর কোশ্চেন, এটাও প্রিভিয়াস এর প্রচুর আসছে, ফোকাসের লেকচার শিটে ছিল। টু স্পিল দ্য বিনস,
টু স্পিল দ্য বিনস মানে বিনস মানে হচ্ছে মূলত শিম বোঝায়, স্পিল মানে হচ্ছে ভেঙে ফেলা, শিম ভেঙে ফেললে শিমের বিচিটা বের হয়ে যায়, মানে কোনো কিছু গোপন কিছু বের করে দেয় আর কি, ঠিক আছে। সো টু স্পিল দ্য বিনস মানে হচ্ছে টু রিভিল এ সিক্রেট, ঠিক আছে। ইডিয়ামস গুলা যদি এইভাবে তোমরা অর্থের সাথে মিলিয়ে পড়ো, হ্যাঁ, আক্ষরিক অর্থের সাথে যদি মিলাও ভাবার্থটা, তাহলে মনে থাকবে বেশি। যেমন আমি যেটা বললাম, টু স্পিল দ্য বিনস, স্পিল মানে হচ্ছে ভেঙে ফেলা, ছিঁড়ে ফেলা, বিনস মানে হচ্ছে শিম, তাহলে শিম যখন আমরা ছিঁড়ে ফেলি তখন বিচিটা বের হয়ে যায়, ঠিক আছে, মানে শিমের ভেতরের যে হচ্ছে গোপন রহস্য ওটা বের হয়ে যায়। তার মানে এই যে টু রিভিল এ সিক্রেট, এটার মানে হচ্ছে কোনো কিছু কি করে দেয়া, রিভিল করে দেয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা 11 নম্বর কোশ্চেনে যদি যাই, সাফরেজ ভোকাবুলারি, এটা প্রিভিয়াস ইয়ার্স অনেকবার আসছে এবং তোমার টেক্সট বুকেও আছে, ঠিক আছে। সো যেহেতু সি ইউনিটের টেক্সট থেকে কোশ্চেন করে না, সো আই থিঙ্ক এটা আসলে যে টিচার কোশ্চেন করেছে সে আসলে টেক্সট থেকে নেয় নাই, এটা প্রিভিয়াস থেকেই নিয়েছে। সাফরেজ মানে হচ্ছে রাইট টু ভোট। তোমাদের ওই যে একটা অধ্যায় আছে না, ওই যে হিউম্যান রাইটস, তাই না, হিউম্যান রাইটস একটা অধ্যায় তোমাদের আছে কিনা, তোমাদের এখনকার বইয়ে আছে, হ্যাঁ ইয়েস আছে, তোমাদের এখনকার বইয়েও আছে। তো ওই বইয়ে এই শব্দটা আছে, সাফরেজ। লাস্ট কোশ্চেন আমরা দেখি, ভেলিকোজ। ভেলিকোজ এর অ্যান্টোনিম আসলে কি? ভেলিকোজ মানে হচ্ছে একটু ঝগড়াটে টাইপ, এরকম বোঝায়। তো ভেলিকোজ যদি হচ্ছে এরকম বোঝায়, তাহলে দেখো এইখানে আসলে কোনটা হয় আনসার। হ্যাপি মানে হচ্ছে সুখী, ঠিক আছে। পিসফুল মানে হচ্ছে কি শান্তিপ্রিয়, তাই না, পিসফুল মানে হচ্ছে শান্তিপ্রিয়। আমাদের এখানে চেয়েছে কি অ্যান্টোনিম চেয়েছে, দেখি তোমাদের মধ্যে কে কে এটার আনসার করতে পারো। বেলিকোস 12 নম্বর, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম চেয়েছে ভেলিকোস। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি নুহা, থ্যাংক ইউ নুহা, কারেক্ট আনসার করেছো। এটার আনসার হচ্ছে পিসফুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সি ইউনিটে ভোকাবুলারি বেসড কোশ্চেন, এটাও কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ার্সে আছে। এটা অনেক বেশি আছে তা না, আছে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনে, তবে এটা কমন। তো ভোকাবুলারি বেসড যেগুলো, এগুলো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন যার পড়া থাকবে ইনশাআল্লাহ কমন পড়বে। এবং ইদানিং ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি আসলে গ্রামার থেকে কোশ্চেন একটু বেশি করতেছে। গ্রামার থেকে কোন গ্রামার থেকে কোশ্চেন বেশি হচ্ছে সেই গ্রামারের একটা লিস্ট আমি আপাতত, তোমরা এখন যেই গ্রামারগুলো আসলে বাসায় দেখতে পারো, পড়তে পারো, বা ইউটিউব থেকে দেখতে পারো, বা নিজেকে সেলফ ডেভেলপ করতে পারো, সেটা আমি একটা লিস্ট দিয়ে দিব। তার আগে আজকে একটা টপিক বলেছিলাম আমরা একটু আলোচনা করব, যাতে করে ওই 1 মার্ক বা 2 মার্কের মার্কসটা আজকেই আমরা কি করতে পারি, আমাদের পকেটে নিতে পারি, ঠিক আছে। আগামী 1 বছর পরেও যদি পরীক্ষা হয়, তাহলে যেন হচ্ছে এর মধ্যে রিভিশন দিতে না পারলেও যেন এই 1 মার্ক বা 2 মার্ক আমরা পারি, ঠিক আছে। ওই লেভেলের মনোযোগ দিয়ে ক্লাসটা, বাকি ক্লাসটুকু করতে হবে। আমরা অলরেডি হচ্ছে 7টায় ক্লাস শুরু করেছি, অলরেডি ইটস অ্যাবাউট 50 মিনিটস ক্লাস হয়ে গিয়েছে, আর হচ্ছে অল্প সময় ক্লাস হবে। জাস্ট এই টপিকটা শেষ করে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদেরকে আমি দিয়ে দিব, যেগুলো থেকে তোমাদের অ্যাডমিশন টেস্টে কোশ্চেন বেশি আসার সম্ভাবনা, এবং এই মুহূর্তে যেগুলো তোমরা একাডেমিকের সাথে মিলিয়ে পড়তে পারো, ঠিক আছে। এই এনার্জি নিয়ে বাকি সময়টুকু ক্লাস করতে পারবা কে কে, একটু দেখি সারা দাও তো। যে এই এনার্জিটুকু নিয়ে যে আমি আর আগামী 1 বছর পরে আজকে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখবো, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যা শিখবো ইনশাল্লাহ আগামী 1 বছর পরে রিভিশন যদি নাও দিতে পারি এর মধ্যে, আমি ইনশাল্লাহ পারবো, ঠিক আছে। এই পরিমাণ ডিটারমিনেশন নিয়ে কে কে ক্লাস করতে পারবা বলো দেখি। এবং আজকে আমি আবারও বলছি, এই টপিকটা শেষে ছোট্ট একটা সেলফ টেস্ট হবে, মাত্র 6 মার্কের একটা সেলফ টেস্ট হবে। তখন তুমি নিজেই বুঝে যাবা যে আসলে তুমি কতটুকু মনোযোগ দিয়ে ক্লাস করেছো, ক্লাসটা কতটুকু বুঝতে পেরেছো, এবং কতটুকু তুমি অ্যাপ্লাই করার ক্ষমতা পেয়েছো, ঠিক আছে। ওকে, লেটস স্টার্ট। যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়টা আসলে কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয় হচ্ছে, মানে আমার একটা সেন্টেন্সে যে সাবজেক্ট থাকে, সেই সাবজেক্টের সাথে যে ভার্বের সম্পর্ক, ওটাই বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বিষয়টা কিরকম? যখন আমি বলতেছি এখানে সাবজেক্ট হি, তখন আমি বলতেছি কি হি ইটস, তাই না। বাট যখন আমি বলতেছি আই, তখন আবার বলতেছি কি আই ইট। এই যে এগ্রিমেন্ট করলো, আই এর জন্য ইট, হি এর জন্য ইটস, এটার নামই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এগুলো তো আমরা জানি, বাট যেগুলো থেকে আসলে কোশ্চেন আসতে পারে একটু বিদগুড়ে টাইপ, যেমন একটা আমরা দেখেছি একটু আগে, ঢাকা ইউনিভার্সিটি বিউনিটে এসেছে,
বা অন্যান্য ইউনিভার্সিটি যে আসে বিভিন্ন ইউনিটে, ওগুলো থেকে আমরা দেখি নিয়মগুলো, মোস্ট ইম্পর্টেন্ট নিয়মগুলো আমরা আগে দেখে ফেলবো। লেটস স্টার্ট। প্রথমেই আমরা এই যে রুল নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি, এইখানে দেখো কিছু তোমাদের জন্য কিছু নাউনের লিস্ট দেখা যাচ্ছে। এই যে নাউন, গ্যালোস, ম্যাথমেটিক্স, এথিক্স, ফিজিক্স, স্মল পক্স, পলিটিক্স, তো ম্যাক্সিমাম প্রায় সবগুলো নাউনের শেষে কি আছে? এস আছে, এস এস এস, তাই না? তো এই যে এস গুলো আছে, তোমাদের কি মনে হয় এগুলা কি আসলে প্লুরালের এস নাকি এই নাউনের নামের সাথে এস আছে? এটা কমন সেন্সের বিষয়। দেখো আমাদের দেশে একজন বিখ্যাত শিল্পী, ব্যান্ড তারকা, যার নাম হচ্ছে জেমস। এখন কেউ যদি বলে যে জেমস, ওর নাম যেহেতু জেমস তার মানে হচ্ছে ও আসলে প্লুরাল, ওর নাম আসলে জেমস না, ওর নাম হচ্ছে জামে বা জেম। জেমস মানে হচ্ছে অনেকগুলা জেম। হ্যাঁ, পাগল বলবো না আমরা তারে, ঠিক আছে? সো এটাও জন্মগতভাবে ওর নামের সাথে কি আছে? এস আছে। এখন এই জেমস এর ক্ষেত্রে আমি কি ইজ দিব না আর দিব? অবশ্যই জেমস যেহেতু একজন ব্যক্তি, অবশ্যই কি হবে? ইজ হবে। তো এইখানেও একই ব্যাপার। এইখানে যে নাউন্স গুলো দেখতে পাচ্ছি, কিছু কিছু নাউন্সের সাথে হয়তো আগে থেকে আমরা পরিচিত, ম্যাথমেটিক্স এর সাথে, ফিজিক্স এর সাথে, তাই না? তো এগুলো এস থাকলেও, এগুলোর শেষে এস থাকলেও এরা আসলে প্রত্যেকটা কি? সিঙ্গুলার, তাই না? এরা যেহেতু প্রত্যেকটা সিঙ্গুলার, কাজে এদের ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি এই যে এক্সাম্পল, ফিজিক্স, ফিজিক্স একটা সাবজেক্ট, সো এই জন্য কি হয়েছে? ফিজিক্স ইজ এ হার্ড সাবজেক্ট, ঠিক আছে? তেমনি নিউজ, নিউজের শেষে এস, এর মানে কি? নিউজের মানে কি? এর মানে কি? নতুন। নিউ হচ্ছে নতুন, অনেকগুলা নতুন। ব্যাপারটা নিশ্চয়ই এরকম না, তাই না? নিউজ নিজেই একটা শব্দ। তো এগুলো আমরা যারা পরিচিত এই শব্দগুলোর সাথে, তারা তো আগে থেকে জানে, যারা পরিচিত না তারা খেয়াল করি। আমি অর্থগুলো বলে দিচ্ছি, খেয়াল করো। গ্যালোস মানে হচ্ছে ফাঁসির কাষ্ঠ, মানে যেখানে ফাঁসির মঞ্চ বলা হয়, ফাঁসির মঞ্চ। ম্যাথমেটিক্স মানে জানি আমরা, এথিক্স মানে হচ্ছে নৈতিক শাস্ত্র, ফিজিক্স মানে জানি আমরা পদার্থবিদ্যা, স্মল পক্স মানে হচ্ছে গুটি বসন্ত, পলিটিক্স মানে জানি রাজনীতি, অপটিক্স মানে হচ্ছে চোখের বিদ্যা, নিউজ মানে জানি, মিজলস মানে হচ্ছে এক ধরনের রোগ যেটাকে বলা হয় হাম রোগ, হাম। ইনিংস মানে হচ্ছে ক্রিকেট খেলে না, ওই ইনিংস। স্ট্যাটিস্টিক্স একটা সাবজেক্ট, পরিসংখ্যান। মামস এক ধরনের রোগ যেটা হচ্ছে গলগণ্ড বলা হয় মেবি। তার মানে এইগুলো আসলে এগুলোর ক্ষেত্রেও ভার্ব কি হবে? সিঙ্গুলারই হবে, এখানে যেরকম হয়েছে, ঠিক আছে? দ্যাটস ইট, মানে জাস্ট এতটুকু খেয়াল রাখলেই হবে। জিনিয়া, থ্যাংক ইউ। জিনিয়া আরেকটা এক্সাম্পল দিয়েছে, দুইটা এক্সাম্পল দিয়েছে, ইকোনমিক্স দিয়েছে, সিভিক্স দিয়েছে। তো এই কয়েকটা আসলে আলাদা কেন দিয়েছি? কারণ এগুলো থেকে কোশ্চেন হয় বেশি, এবং এগুলোর মধ্যে অনেকগুলো আমরা জানি না আগে থেকে। এখন তোমরা যারা সিভিক্স জানো, পলিটিক্স জানো, ইকোনমিক্স জানো, তা তো জানোই, ঠিক আছে? এরকম আরো কিছু আছে, দেখো। যেমন এই যে আরো অনেক বইয়ের নাম আছে, ম্যাগাজিন আছে, মুভির নাম আছে। হ্যাঁ, যেমন খেয়াল করে দেখো ফিলিপাইন্স। এখন ফিলিপাইন্স কি অনেকগুলো দেশ? এই ইউনাইটেড স্টেটস দা হয়, অবশ্য ইউনাইটেড স্টেটস এর আগে একটা দা হয়। এখন দা ইউনাইটেড স্টেটস এর মানে কি অনেকগুলো দেশ? না, যুক্তরাষ্ট্র। যদিও আমরা জানি যে 50টা স্টেট মিলিয়ে ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, তো কিন্তু দেশ তো একটা। সো দা ইউনাইটেড স্টেটস এর ক্ষেত্রে ইজ হবে না আর হবে? অবশ্যই ইজ হবে, তাই না? সো তেমনি এই যে এইখানে সাবজেক্টের নাম হোক ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, অথবা কোনো রোগের নাম হোক, ঠিক আছে? তো যে কোনো কিছুর নাম এস থাকলেও সেটা কি হবে? যে কোনো কিছুর নাম এস থাকলেও সেটা সিঙ্গুলারই হবে, ঠিক আছে? আমরা হয়তো সবাই বুঝতে পেরেছি এটা। খেয়াল করে দেখো, একটা বইয়ের নাম আছে এখানে, এই যে দ্য গালিভার্স ট্রাভেলস। গালিভার্স ট্রাভেলস মানে কি একটা বইয়ের নাম না 10টা বইয়ের নাম? অবশ্যই একটা বইয়ের নাম। দ্যাটস ওয়াই এখানে কিন্তু আর না হয়ে কি হচ্ছে? ইজ হচ্ছে। গালিভার্স ট্রাভেলস ইজ এ ফেমাস নভেল, ঠিক আছে? সো এইটা আমরা একটু খেয়াল রাখবো, খুব সহজ একটা নিয়ম। এখানে শেখার কিছু নাই, জাস্ট খেয়াল করলাম যে এস থাকা মানেই আসলে প্লুরাল এস না, জন্মগতভাবে নামের সাথে কি থাকতে পারে? এস থাকতে পারে। আচ্ছা, এরপরে গিয়ে আমরা রুল নাম্বার 3-তে এইবার একটু দেখি। আবার এটার বিপরীত, মানে রুল নাম্বার 1-এর বিপরীত আরো কিছু ওয়ার্ডস। এখানে আরো কিছু ওয়ার্ডস দেখতে পাচ্ছি যেগুলো শেষে আবার এস নাই। দেখো, একটা শেষেও এস নাই, কিন্তু এরা আবার সব অর্থগতভাবে প্লুরাল। এরকম তো হতেই পারে, তাই না? যেমন হচ্ছে এই যে ম্যান, ম্যানের প্লুরাল কি? মেন। মানে সব প্লুরালে তো আর এস হয় না, তাই না? সো এই মেনের ক্ষেত্রে তো আর ইজ দিব না, কি দিব? আর দিব। এরকম আরো কিছু প্লুরাল ওয়ার্ডস আছে যেগুলোকে দেখতে হঠাৎ করে মনে হতে পারে কি? সিঙ্গুলার। সো ওগুলো পরীক্ষায় আসলে আমার জানা না থাকলে আমি হয়তো সিঙ্গুলার ভার্ব দিয়ে দিতে পারি। তো এই জন্য তোমাদের সুবিধার্থে আমি এখানে তোমাদের যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন হতে পারে এরকম 8টা
প্লুরাল ওয়ার্ড আমি এখানে দিয়ে দিয়েছি। এই 8টা থেকেও মূলত কোশ্চেন হয় বেশি এইটা থেকে, কেটল থেকে কোশ্চেন হয়, আর এই যে ক্লার্জি থেকে কোশ্চেন হয়। 8টা থেকেও অ্যাভেলেবল কোশ্চেন হয় না, এই 2টা থেকেই বেশি হয়, ঠিক আছে। সো এগুলো প্রত্যেকটা প্লুরাল। আমি একটু অর্থ বলে দিই তোমাদের। কেটল মানে হচ্ছে গবাদি পশু, ফোক মানে লোকজ, পোল্ট্রি মানে হাঁস মুরগি, এলিট মানে অভিজাত, বার্মিন মানে ইঁদুরের গোষ্ঠী বা ইঁদুরের জাত। ক্লার্জি মানে কি? ক্লার্জি মানে হচ্ছে যাজক, যাজক সম্প্রদায়, মানে খ্রিস্টিয়ান পাদ্রী, খ্রিস্টান ধর্মীয় গুরু এরকম বলা হয়। জেন্ট্রি মানে হচ্ছে ভদ্র সম্প্রদায়, অ্যারিস্টোক্রেসি মানে হচ্ছে অভিজাত সম্প্রদায়। তো এগুলো সব দিয়ে যেহেতু প্লুরাল বোঝায়, কাজে এদের সাথে ভার্ব আমার ইজ হবে না, কি হবে? আর হবে। যেমন নিচে এক্সাম্পল দেয়া আছে, দেখো, দ্য ক্লার্জি আর রেসপেক্টেড, দ্য কেটল আর গ্রেজিং। এটা অনেক বেশি আসে, কেটলটা অনেক বেশি আসে, ঠিক আছে। সো এখানে আমরা কয়েকটা দেখলাম যে এগুলো হচ্ছে অর্থগতভাবে প্লুরাল, কাজে এদের ভার্ব আমরা কি দিব? ইজ না দিয়ে আর দিব। এবং এদের ভার্ব যেহেতু প্লুরাল, হ্যাজ না হয়ে এদের ভার্ব কি হবে? হ্যাভ হবে, ঠিক আছে। সো we can say that this is the opposite to rule number 1. ওকে, আচ্ছা, এরপরে আমরা রুল নাম্বার 4 এ যাই। এখানে দেখো আরো কিছু ওয়ার্ডস তোমাদের জন্য নিয়ে এসেছি, আরো কিছু নাউন। দেখো তো এগুলা দেখতে কিন্তু প্লুরালি মনে হচ্ছে। দেখো এগুলোর বিশেষত্ব কি? এগুলো দেখতে প্লুরাল এবং এরা আসলেও প্লুরাল। হ্যাঁ, এদের কোনো সমস্যা নাই, এরা দেখতে প্লুরাল এবং এরা আসলেও প্লুরাল। তাহলে এদেরকে কেন আলাদা নিয়ে আসলাম? এদেরকে আলাদা নিয়ে আসার একটা কারণ হচ্ছে এদের একটা বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে যে কিছু কিছু জিনিস আছে যেগুলো সবসময় জোড়া ধরা থাকে। জোড়া ধরা থাকে বলতে কি বোঝায়? যেমন মনে করো তুমি এই যে যদি জুতোর কথা বলো, শুজ বলি না আমরা? শুজ, জুতোকে কি বলি? জুতোকে আমরা শুজ বলি, তাই না? এই যে শুকে আমরা শুজ বলতেছি, এটা কেন? কারণ জুতো এটা সবসময় এক জোড়া হওয়া লাগে, ঠিক আছে? এক জোড়া হওয়া লাগে। তুমি মনে করো তুমি মার্কেটে গেছো, ঠিক আছে? মার্কেটে গিয়ে দেখতেছো যে এক জোড়া জুতা পছন্দ হয়েছে, দাম হচ্ছে তোমার 5,000 টাকা। 5,000 টাকা দাম, খুবই পছন্দ হয়েছে, কিন্তু তোমার সমস্যা হচ্ছে তোমার ব্যাগে আছে 2,500 টাকা। এখন তুমি কি একটা কিনে নিয়ে যাবা? একবারে জুতো কিনে নিয়ে যাবা? কোনো লাভ আছে? কোনো লাভ নাই, তাই না? তো কিছু জিনিস আছে সবসময় জোড়া ধরা থাকে, দ্যাটস ওয়াই ওগুলোকে সবসময় প্লুরাল বলতে হয়। মানে শু না বলে বলতে হয় কি? শুজ। তাহলে এবার বলো দেখি, এই মনে করো যে এটা কি, দেখি এটা বুঝো কি না, এটা কি? আমি যদিও হচ্ছে ড্রয়িং খুব একটা ভালো পারি না, হ্যাঁ, তারপর চেষ্টা করি তোমাদের বোঝানোর জন্য। হ্যাঁ, মনে করো এটা দেখো তো, বুঝো কি না? এটা কি? এটাকে বুঝছো? এটার নাম কি? স্যান্ডেল, তাই না? স্যান্ডেল। ওকে, তাহলে স্যান্ডেলকে আসলে কি বলা উচিত হবে বলো দেখি? স্যান্ডেলকে স্যান্ডেল বললে হবে? স্যান্ডেল কি আসলে একটা দিয়ে লাভ আছে? একটা দিয়ে কোনো কাজ হবে বলো দেখি? হ্যাঁ, একইভাবে জুতোর মতো, জুতো তো একটা দিয়ে কাজ হবে না, তেমনি স্যান্ডেলও একটা দিয়ে কাজ হবে না, তাই না? তাহলে স্যান্ডেলকে না বলে, স্যান্ডেল না বলে বলতে হবে কি? স্যান্ডেলস। যেহেতু এটাও কি, এটাও জোড়া ধরা থাকবে, তাই না? এটাও যেহেতু সবসময় কি জোড়া ধরা থাকবে, কাজে এটাকে স্যান্ডেল না বলে কি বলতে হবে? স্যান্ডেলস বলতে হবে, ঠিক আছে? সো এইখানে যে ওয়ার্ডস গুলো আছে এগুলো প্রত্যেকটা জোড়া ধরা ওয়ার্ডস, ঠিক আছে? এবং এই জন্যই এদের সাথে এস হয়, এবং এরা আসলে দেখতে প্লুরাল এবং আসলেই প্লুরাল, এবং এদের ভার্বও কি হবে? প্লুরালই হবে। যেমন দেখো সিজার্স মানে হচ্ছে কি? কাঁচি, তাই না? কাঁচির কয়টা দাঁত থাকে? 2টা। একটা ভেঙে গেলে কিন্তু কাজ শেষ, ঠিক আছে? এই জন্য সিজার না বলে আমরা কি বলি? সিজার্স বলি। শর্টস বলতে শর্ট প্যান্টকে বোঝাচ্ছে, প্যান্টেরও কিন্তু 2টা অংশ, খেয়াল করো। আমি যদি এইখানে তোমাদের একটা দেখাই, যেমন খেয়াল করে দেখো, এই যে আচ্ছা, মনে করো এটা একটা, তো এইটাকে তুমি প্যান্ট বলা উচিত নাকি এটাকে প্যান্টস বলা উচিত? তোমরাই বলো দেখি। এটা কি প্যান্ট বলা উচিত না প্যান্টস বলা উচিত? দেখতেই পাচ্ছ এটার অংশ 2টা। হ্যাঁ, নিশ্চয়ই সবাই আমার সাথে এগ্রি হবে এখন যে না, আমরা প্যান্ট বলি, আসলে প্যান্ট বলা উচিত না, এটাকে বলা উচিত কি? প্যান্টস বলা উচিত। হ্যাঁ, আমরা যেটা প্যান্ট বলি সেটা আসলে এইটা না,
সেইটার চেহারাটা অনেকটা এরকম হবে। হ্যাঁ, সেটার চেহারা কেমন হবে? এরকম হবে। হ্যাঁ, যেটাকে আমরা প্যান্ট বলি ওটার একটা থাকবে আর একটা থাকবে না, ঠিক আছে? আর যেটা প্যান্টস বলি ওটার হচ্ছে কি দুইটা থাকবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে যে ওয়ার্ডস গুলো আছে প্রত্যেকটা ওয়ার্ডসের হচ্ছে দুইটা করে পার্ট। যেমন গ্লাসেস, গ্লাস মানে হচ্ছে চশমা, এবং আমিও কিন্তু উইয়ারিং করছি, চশমা উইয়ার করছি। দেখতে পাচ্ছ যে একটা গ্লাস আছে একটা গ্লাস নাই, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সো এই ধরনের জিনিসগুলা সবসময় কি প্লুরাল হিসেবে বসে, এবং এদের ভার্বও কি হবে? প্লুরাল হবে, ঠিক আছে? যেমন এখানে দেখো সিজার্স ভার্ব প্লুরাল, জিন্স ভার্ব প্লুরাল, ঠিক আছে? সো এটা আমরা একটু খেয়াল রাখবো। তাহলে দেখো আমরা প্রথম থেকে কয়েকটা বিষয় শিখলাম। প্রথমে দেখলাম কিছু ওয়ার্ডস যেগুলো আসলে শেষে এস থাকা সত্ত্বেও প্লুরাল না। আবার দেখলাম পরে আরো কিছু ওয়ার্ডস যেগুলো শেষে এস না থাকা সত্ত্বেও প্লুরাল। এরপর দেখলাম আরো কিছু ওয়ার্ডস, ইসরাত জাহান মিম দেখা যায় প্যান্টসের ছবি দিয়ে দিছে কমেন্টে প্যান্টসের ছবি দিয়ে দিছে, দিস ইজ প্যান্টস, ওকে, এটা হচ্ছে প্যান্টস, ওকে। আমরা এখন থেকে দোকানে গিয়ে বলবো যে মামা প্যান্টস দেন, প্যান্টস, প্যান্ট বলবো না কিন্তু, ঠিক আছে? প্যান্ট বললে ওই একটা থাকবে না। অবশ্যই একটা সময়ে আমার মনে হয় এরকম একটা স্টাইল বের হয়ে যাবে, হ্যাঁ, যে তোমরা দেখবা যে সিনেমায় নায়ক হচ্ছে গান গাইতেছে, নাচতেছে, সে হচ্ছে প্যান্ট পরে আছে, এক পা আছে আর এক পা নাই, ঠিক আছে? কারণ আমরা দিন দিন যে স্টাইলের যুগে যাচ্ছি, ওকে। জোকস অ্যাপার্ট, আমরা সামনে আগাই। আশা করি রুল নাম্বার 4 পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। তোমরা একটু আমাকে সাড়া দিও তো যে তোমরা কি ক্লাসটা বুঝতেছো কিনা, মানে এই যে 4টা নিয়ম শিখলাম এখান থেকে যদি একটু পরে কোশ্চেন হয় পারবা কিনা, ঠিক আছে? আমরা আরো সামনে আরো কয়েকটা টপিক শিখবো ইনশাল্লাহ। রুল নাম্বার 5 এ আসি আমরা, যে নিয়মটা থেকে গত বছর কোশ্চেন হয়েছে, ঠিক আছে? রুল নাম্বার 5, গত বছর এখান থেকে কোশ্চেন হয়েছে। এই নিয়মটা খুব সহজ একটা নিয়ম, যেটা আমি অলরেডি বলে দিয়েছি, যে প্রিপোজিশন, সাবজেক্টের সাথে যদি প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশনের আগেরটাকে কি ধরতে হবে? সাবজেক্ট ধরতে হবে। যেমন এই জায়গাটা খেয়াল করি আমরা, দ্য ফ্লেভার অফ দ্য ম্যাঙ্গোস, তাহলে এখানে অফ আছে, তাহলে অফের আগেরটা সাবজেক্ট, ম্যাঙ্গোস সাবজেক্ট না, তাহলে ফ্লেভার যেহেতু সিঙ্গুলার এজন্য ভার্ব কি হয়েছে? ইজ হয়েছে। এখানে একই ব্যাপার, দ্য রেজাল্ট অফ ন্যাচারাল ক্যালামিটিস, এইখানে অফের আগে যেহেতু রেজাল্ট সিঙ্গুলার, ভার্ব এই জন্য কি হয়েছে? ইজ হয়েছে। ক্যালামিটিস কি দেখার দরকার নাই। একইভাবে এ পেয়ার অফ প্যান্টস, দিস পেয়ার অফ প্যান্টস, এখন এখানে অফের পরে প্যান্টস আছে না কি আছে দেখার দরকার নাই, আগে যেহেতু এ পেয়ার, একটা পেয়ার, দ্যাটস ওয়াই ভার্ব কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। সো এটা আমরা খেয়াল রাখবো। নিয়মটা কি, যে আমরা যখন সাবজেক্টের অংশে দেখব একাধিক নাউন আছে, তখন আমরা সব সময় প্রিপোজিশনের আগেরটাকে সাবজেক্ট ধরে তারপরে ভার্ব বের করব, ঠিক আছে? সো এইটার আরেকটু এলাবোরেটেড নিয়ম আমরা যদি দেখি, এখানে কয়েকটা ফ্রেজ দেয়া আছে, টোফলের বইয়ে এই ফ্রেজগুলো দেয়া আছে। এই ফ্রেজগুলো আলাদাভাবে না শিখলেও হয় সবগুলা, কারণ এখানে একই কথা বলা হয়েছে, এই ফ্রেজগুলো থাকলে এই ফ্রেজের আগেরটা সাবজেক্ট হয়, পরেরটা না, এই ফ্রেজগুলোর আগেরটা। তাহলে এই ফ্রেজগুলো আলাদাভাবে সবগুলো না শিখলেও হয়, কারণ প্রত্যেকটাই ম্যাক্সিমামের সাথে প্রিপোজিশন আছে। আমরা তো জানি প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, এই যে প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন, 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 ঠিক আছে? এইটা প্রিপোজিশন, এইটা প্রিপোজিশন। সো আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন ছাড়া শুধুমাত্র এই যে অ্যাজ ওয়েল এসটা, আর দেখতে পাচ্ছি অ্যান্ড নট, এই দুইটা প্রিপোজিশন না হওয়া সত্ত্বেও নিয়মটা প্রিপোজিশনের মতোই, যে এগুলোর আগেরটা সাবজেক্ট হয়, তাই না? তাহলে প্রিপোজিশন দিয়ে শিখলে আমার কিন্তু এতগুলো মুখস্থ করার দরকার হয় না, আমি সবগুলোই পারি। জাস্ট এই দুইটা একটু আলাদাভাবে আমরা শিখে রাখবো, যে এই দুইটার ক্ষেত্রে নিয়ম প্রিপোজিশনের মতো। যেমন এই নিচে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পল, দ্য চিফ উইথ অল হিজ মেন ওয়ার মাসাকার্ড। তাহলে আমি যখনই দেখবো যে প্রিপোজিশন আছে তখন সাবজেক্ট ধরবো আগেরটাকে। দেখি যেহেতু দ্য চিফ হচ্ছে সিঙ্গুলার, তাহলে এখানে ওয়ার হওয়ার প্রশ্নই আসে না, যেটা হবে সেটা হচ্ছে কি? ওয়াস, ঠিক আছে? সো এম আই ক্লিয়ার টু ইউ? দেখো ওই রুল নাম্বার 5 এ আমরা যা শিখেছিলাম, রুল নাম্বার 6 এ একই বিষয় শিখলাম, জাস্ট এখানে আরো দুইটা বাড়তি শিখলাম, অ্যাজ ওয়েল এস এবং অ্যান্ড নট। এরা থাকলেও মূলত কি ভার্ব আগের সাবজেক্ট অনুযায়ী হবে, ঠিক আছে? তোমাদের এটার যদি আরেকটা এক্সাম্পল আমি একটু দেখাই, দেখো যে আই অ্যাজ ওয়েল এস মাই ফ্রেন্ডস এম ইজ আর, তিনটা অপশন দিয়ে
কোশ্চেন করা হয়েছে, ইনভাইটেড। দেখো তো তোমরা ধরতে পারো কিনা এখানে আনসার কোনটা হবে। আই অ্যাজ ওয়েল এস মাই ফ্রেন্ডস, তাহলে অ্যাজ ওয়েল এস থাকলে কিসের মতো নিয়ম, মানে ওই যে প্রিপোজিশনের মতো আগেরটা। তাহলে আই থাকলে আয়ের জন্য কোনটা হয়, এম হয়। তার মানে এখানে কোনটা হবে, এম হবে। আই অ্যাজ ওয়েল এস মাই ফ্রেন্ডস এম ইনভাইটেড, মানে আমি আমার বন্ধুদের সহ আমন্ত্রিত। এইখানে যদি আই না হয়ে এখানে যদি ইউ হতো, তাহলে ইউর জন্য এখানে কি হতো, আর হতো। এখানে যদি শি হতো তাহলে শি এর জন্য কি হতো, ইজ হতো। এখানে ফ্রেন্ডস আছে না কি আছে এগুলো দেখার বিষয় না, তাই না? আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম রুল নাম্বার 6, এটার পরে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম, এবং এটার বিপরীত একটা নিয়ম আছে যে নিয়মটা থেকেও কোশ্চেন আসে, সেটা হচ্ছে রুল নাম্বার 7। আমরা রুল নাম্বার 6-এ কোন নিয়মটা দেখেছি মনে আছে? আগেরটা, মানে প্রিপোজিশন থাকলে অ্যাজ ওয়েল এস থাকলে আগেরটা সাবজেক্ট হয়। আর এইখানে যে ওয়ার্ডস গুলো দেয়া আছে অর, নর, এগুলোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে পরেরটা সাবজেক্ট হয়। সো এই দুইটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রায় কোশ্চেন থাকে। যেমন দেখো, আইদার আবু অর বাবু, তাহলে এই যে অর আছে এখন আর বাদিকে না, এখন ডান দিকে, তাহলে বাবুর ক্ষেত্রে কি হবে, হ্যাজ হবে। ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ, আবার খেয়াল করে দেখো এখানে নর আছে, তাহলে নরের আগে হি আছে, পরে আই আছে। আগেরটা দেখবো না, এখন দেখবো পরেরটা। এই আই অনুযায়ী এখানে কি হয়েছে, ওয়াজ হয়েছে। তেমনি এইখানে দেখো এই যে নর আছে, নরের পরে কর্নার, কর্নার অনুযায়ী ওয়াজ। অর আছে, অরের আগে নাজির দেখবো না, আমরা দেখবো অরের পরেরটা, হিজ ব্রাদার্স প্লুরাল, সো এখানে কি হয়েছে, হ্যাভ। সো সেম নিয়ম জাস্ট উল্টাটা। ঠিক আছে, আমরা যদি এই কোশ্চেনটাকে একটু চেঞ্জ করে দিই, দেখো আই অ্যাজ ওয়েল এস দিয়েছিলাম না, এখানে একটু চেঞ্জ করে দিয়ে আসো। এখানে চেঞ্জ করে দিয়ে আমরা এখানে লিখলাম, মনে করো এখানে লিখলাম আইদার আই অর মাই ফ্রেন্ডস। এখন তোমরা বলো দেখি যে এখানে আইদার আই অর মাই ফ্রেন্ডস, এখন আসলে এখানে কোনটা আনসার হওয়ার কথা? যেহেতু এখন অর, এখন আর আগেরটা না, এখন আমরা দেখবো কোনটা, পরেরটা, মাই ফ্রেন্ডস। সো সেই হিসাবে এখানে আনসার হবে কোনটা, আর আনসার হবে। ঠিক আছে, সো আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা নিয়ম দেখেছি। এরপরে আরো কিছু নিয়ম আছে যেগুলো আমরা একটু দ্রুত একটু দেখে নেই। এবং এই যে এখন যেগুলো দেখাবো এগুলোর ম্যাক্সিমামই তোমরা আগে থেকে জানো, অনেকেই জানো। ঠিক আছে, যেমন এখানে একটু খেয়াল করে দেখো, এখানে যে প্রোনাউন গুলো আছে, এভরি ওয়ান হোক, খেয়াল করো, এভরি ওয়ান, এভরিবডি, এভরিথিং, এগুলো যাই হবে ভার্ব কি হবে, সিঙ্গুলার। তেমনি নো ওয়ান, নোবডি, নোথিং, এগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব। সামওয়ান, সামবডি, সামথিং, সব সিঙ্গুলার। এনিওয়ান, এনিবডি, এনিথিং, এগুলো সব হচ্ছে কি সিঙ্গুলার। তো এগুলো আসলে তোমরা আগে থেকে এমনিতেই পারো। যেমন দেখো, আমি যদি এরকম বলি এভরিওয়ান হেল্পস, আর একটা এখানে অপশন আছে হেল্পস এ বেগার। হ্যাঁ, সবাই একটা ভিক্ষুককে সাহায্য করে, প্রত্যেকে একটা ভিক্ষুককে সাহায্য করে। তাহলে এভরিওয়ান যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা এখানে আনসার কোনটা করব? অবশ্যই নিঃসন্দেহে এখানে আমার কি হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, তাই না, যেহেতু এটা সিঙ্গুলার। সো এখানে শুধু এভরির ক্ষেত্রে না, নো বলো, সাম বলো, এনি বলো, এগুলোর সাথে ওয়ান, বডি, থিং, এই তিনটার কোনো একটা যুক্ত হলেই সেটা কি হয়ে যায়, সিঙ্গুলার হয়ে যায়। ঠিক আছে, তো এরকম সিঙ্গুলার দেখো তোমরা, এরকম সিঙ্গুলার ইচ, এভরি, এগুলো কিন্তু সব সিঙ্গুলার। ঠিক আছে, ইচ বলো, এভরি বলো, আইদার বলো, নাইদার বলো, সবই সিঙ্গুলার। এখানে একটা মজার বিষয়, তোমরা হয়তো অনেকেই প্রথম দেখতে পাচ্ছ মেনি এ, এটা এর আগে কে কে দেখেছো কমেন্টে জানিও। মেনি এ, মেনির সাথে যখন এই যে এরকম এ দেয়া হয়, এটাও সিঙ্গুলার হয়ে যায়। ঠিক আছে, শুধু মেনি যদি বলা হতো, এই যে মেনি, তাহলে মেনি স্টুডেন্টস, এটা প্লুরাল, মেনি স্টুডেন্টস আর, এটা প্লুরাল। বাট আমরা যখনই মেনির সাথে একটা এরকম এ দিব, তখন এটা সিঙ্গুলার হয়ে যায়, এবং তখন স্টুডেন্টসটা কি হয়ে যাবে, স্টুডেন্ট, এবং সিঙ্গুলার হওয়ার কারণে এটা কি হয়ে যাবে, ইজ। সো কোশ্চেন আসলে কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, আমরা খেয়াল রাখবো। এই মেনি এ দিয়ে অর্থটা বোঝায় হচ্ছে কতই না। ঠিক আছে,
কতই না মানে একটু এক্সক্লামেটরি টাইপ, মেনি এ বয় হ্যাজ গট এ প্লাস ফ্রম দিস স্কুল, মানে এই স্কুল থেকে কতই না ছেলে এ প্লাস পেয়েছে। জিনিয়া রহমান বলেছে মেনি এ মানে হচ্ছে অনেকের মধ্যে এক। হ্যাঁ, এটা আমরা অনেকেই ভাবি, এটা আমরা অনেকেই মিস্টেকেনলি এইটা মনে করি, বাট মেনি এটা একটা লিটারারি ফ্রেজ, এটার অর্থটা হচ্ছে কতই না বোঝায়। ঠিক আছে, এরকম একটা কবিতাও আছে, কবিতা ওই লাইনটা আছে, একটা বাংলা একটা গানও আছে মনে হয় যে কতই না ফুল ফোটে ঝরে আমাদের চোখের আড়ালে। ঠিক আছে, সো এই জাতীয় বাক্যের ক্ষেত্রে মূলত মেনি এ বোঝায়। ঠিক আছে, যেমন তোমরা যদি এখন বলো যে কতই না ছাত্র এই ক্লাসটা করতেছে, তাহলে সেটা কি মেনি স্টুডেন্টস হবে নাকি মেনি এ স্টুডেন্ট হবে? মেনি এ স্টুডেন্ট হবে। মনে করো তোমরা হচ্ছে যারা ক্লাস করতেছো, হয়তো বা যে আমি দেখলাম কেউ একজন ক্লাস করতেছিল পঞ্চগড় থেকে, তেঁতুলিয়ার পঞ্চগড় থেকে, সে কি আছো কিনা একটু সারা দিও তো। তো তোমার পঞ্চগড় থেকে তুমি দেখলে যে এবছর অনেকেই ঢাকা নিউজে চান্স পেয়েছে, তুমি বলতে চাইলে যে পঞ্চগড় থেকে কতই না ছাত্র চান্স পেয়েছে ঢাবিতে, তো সেই ক্ষেত্রে তুমি বলতে পারো মেনি এ স্টুডেন্ট। ঠিক আছে, সো মেনি এ মানে হচ্ছে কতই না, অর্থটা প্লুরাল হলো, স্ট্রাকচারটা সিঙ্গুলার, খেয়াল রাখবো আমরা। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা এইটা খুব গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় প্রায় আসে। দুইটা স্ট্রাকচার দেখো, দুইটা, একটা হচ্ছে এ দিয়ে আর একটা হচ্ছে দা দিয়ে। ঠিক আছে, এ নাম্বার অথবা এ গ্রুপ অথবা এ সর্ট, যদি এ থাকে এ নাম্বার অফ, এ গ্রুপ অফ অথবা এ সর্ট অফ, তাহলে আসলে পরবর্তী নাউন এবং ভার্ব দুইটাই প্লুরাল হয়। দেখো, এই যেমন এ নাম্বার অফ বয়েজ আর গোয়িং টু দ্য ক্লাস, আমরা খেয়াল রাখবো যদি এ থাকে এই যে নাম্বারের সাথে, গ্রুপের সাথে, সর্টের সাথে, তাহলে নাউন এবং ভার্ব দুটাই প্লুরাল। বাট এই এটা চেঞ্জ হয়ে যদি দা হয়ে যায়, সেটা দা নাম্বার, দা গ্রুপ, দা সর্ট অফ, সেক্ষেত্রে নাউন ঠিক আছে প্লুরাল, কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। দেখো, দা নাম্বার অফ বয়েজ, নাউন প্লুরাল ঠিক আছে, কিন্তু ভার্ব কি হয়ে গেছে, সিঙ্গুলার হয়ে গেছে। কারণ কি, কারণ হচ্ছে এ নাম্বার দিয়ে বোঝায় হচ্ছে অনির্দিষ্ট কতগুলো। ঠিক আছে, যেমন আমি যখন বলতেছি এ নাম্বার অফ স্টুডেন্টস, মানে অনির্দিষ্ট কিছু ছাত্র, কয়েকটা ছাত্র। এ নাম্বার অফ স্টুডেন্টস মানে হচ্ছে এ ফিউ স্টুডেন্টস, কতগুলো ছাত্র। আর যখন বলতেছি দ্য নাম্বার অফ স্টুডেন্টস, তখন একটা গ্রুপকে বোঝাচ্ছি, ওই ছাত্রগুলা। ঠিক আছে, একটা নির্দিষ্ট গ্রুপ যখন হয়ে যায় তখন সেটা সিঙ্গুলার হয়। সো এই নিয়মটা প্রায় আসে, আমরা এক্সাম্পল একটু খেয়াল করি আবারও। এ নাম্বার অফ বয়েজ, এখানে নাম্বার না হয়ে যদি গ্রুপ হতো, এ গ্রুপ অফ বয়েজ অথবা এ সর্ট অফ বয়েজ, একই নিয়ম, বয়েজ এখানে, আর এখানে কি ভার্ব প্লুরাল। বাট যখনই আমি এর জায়গায় দা দিয়ে দিব, দা নাম্বার অফ, দা সর্ট অফ, দা গ্রুপ অফ, তখন বয়েজ ঠিক আছে, কিন্তু ভার্ব হয়ে যাবে কি, সিঙ্গুলার। ঠিক আছে, ওকে, সো এই নিয়মটা তোমরা পারো কিনা দেখো তো। ফ্র্যাকশনের অনেকের কাছে নতুন হতে পারে, তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে এটা লাগতে পারে তোমাদের একাডেমিকে। তোমরা এখন সেকেন্ড ইয়ারে যারা আছো, এইচএসসি তে রাইট ফর্ম অফ ভার্ব আছে, সেখানে এটা লাগতে পারে। অ্যাডমিশনে তো খুবই গুরুত্বপূর্ণ এটা। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশগুলো কিভাবে লেখা হয় ইংলিশে একটু খেয়াল করে দেখো। যেমন 1/3 মানে 1/3 কিভাবে লেখা হচ্ছে, 1 লিখে হাইফেন দিয়ে থার্ড। আবার 2/3 কিভাবে, 2 লিখে হাইফেন দিয়ে থার্ডের জায়গায় কি হচ্ছে, একটা এস দেয়া হচ্ছে, খেয়াল করো। আবার 3 লিখে ফোর্থের জায়গায় একটা এস দেয়া হচ্ছে। মজার বিষয়টা হচ্ছে যখন আমরা ভগ্নাংশ লিখি তখন এইখানে উপরে লবে 1 থাকলে এই জায়গাটায় আর এস হবে না, কিন্তু 1 এর বেশি কিছু যদি থাকে, 2, 3, 4, তাহলে পাশের সংখ্যাটার সাথে এস দিতে হবে। তাহলে আমি যদি এইটা লিখতে চাই, একটু দেখো তো দেখি যে এইটা, তাহলে এটা কি হবে, ওই যে 3, আলহামদুলিল্লাহ, 3/5, বুঝতে পেরেছি? মানে নিচেরটা 5th লিখে একটা এস দেয়া লাগবে। আবার মনে করো যদি তুমি এখানে এভাবে লিখতে চাইতে, 4 দিয়ে, হ্যাঁ 4 দিয়ে তুমি লিখতে চাচ্ছ যে 9, তাহলে কি, যে 4 লিখে হাইফেন দিয়ে 9th লিখে এস। ঠিক আছে, মানে এইখানে যদি 1-এর বেশি থাকে তাহলে এস দেয়া লাগবে। আর যদি এটা 4 না হয়ে 1/9 হতো, তাহলে আমি 4 এর জায়গায় 1 লিখতাম, আর এখানে 1/9 লিখতাম, এস দিতাম না। এটা হচ্ছে ফ্র্যাকশন লেখার নিয়ম। এখন
এই ফ্রাকশন দিয়ে যখন আমার সেন্টেন্স তৈরি হয়, দেখো সেন্টেন্সগুলো তৈরি হলো, এই সেন্টেন্সগুলো কিভাবে লিখি আমরা একটু খেয়াল করো। এখানে কি লেখা আছে আমরা না দেখি, আমরা জাস্ট এক্সাম্পলগুলো একটু খেয়াল করি। এই খেয়াল করে দেখো, 1/3 অফ দ্য বুক, আমরা শিখেছিলাম যে প্রিপোজিশনের আগেরটা অনুযায়ী কি হয়, ভার্ব হয়। এই একটা ব্যাপারে একটু ব্যতিক্রম, যেটা সেটা হচ্ছে ফ্রাকশন দেখে আসলে মানে সিঙ্গুলার প্লুরাল বোঝা যেহেতু যায় না, এই জন্য তোমার কি করতে হবে, এখন এই নাউনটা দেখতে হবে, অফের পরের নাউনটা দেখতে হবে। 1/3 এর সাথে এই ভার্বের কোনো সম্পর্ক নাই, দেখতে হবে এই নাউনটা সিঙ্গুলার না প্লুরাল। যেহেতু এটা সিঙ্গুলার, ভার্ব কি হয়েছে, ইজ। যদি এটা দ্য বুকস হতো, দ্য বুক না হয়ে দ্য বুকস হতো, তখন ভার্ব কি হতো, আর। মানে এই ফ্রাকশনের সাথে ভার্বের কোনো সম্পর্ক নাই, ভার্বের সম্পর্ক কার সাথে, দ্য বুকের সাথে। তাহলে একইভাবে দেখো, টু থাকার কারণে এখানে থার্ডস হয়েছে, ঠিক আছে, আর ম্যাঙ্গোস থাকার কারণে এখানে কি হয়েছে, আর হয়েছে। যদি এটা ম্যাঙ্গোস না হয়ে ম্যাঙ্গো হতো, তখন আবার এখানে কি হতো, ইজ হতো। আবারও খেয়াল করো, টু থাকার কারণে থার্ডস হয়েছে, বডি সিঙ্গুলার এই জন্য ইজ হয়েছে, ঠিক আছে, বডি না হয়ে বডিজ হলে আর হতো। হাফ, এটা ফ্র্যাকশন, হাফ মানে অর্ধেক। মাই ওয়ার্ক, ওয়ার্ক যেহেতু সিঙ্গুলার এই জন্য সিঙ্গুলার ভার্ব। আবার দেখো অ্যাপলস যেহেতু প্লুরাল এই জন্য প্লুরাল ভার্ব ওয়ার। টু থাকার কারণে থার্ডস হয়েছে, আমি যদি এখানে থার্ডস এস না দিতাম তাহলে কিন্তু এটা হতো না, ভুল হতো। আর এই যে বুক সিঙ্গুলার হওয়ার কারণে এখানে কি হয়েছে, ইজ হয়েছে, ঠিক আছে। আবার একই ব্যাপার, টু থাকার কারণে থার্ডস হয়েছে, বুকস থাকার কারণে আবার এখানে কি হয়েছে, আর হয়েছে। সো এই যে এইখানে যে 2, 4, 6, 7টা এক্সাম্পল আছে, এই 7টা এক্সাম্পল বুঝলে তুমি ফ্রাকশন দিয়ে সেন্টেন্স কিভাবে লেখা হয় এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কিন্তু ধরে ফেলতে পারবা। আবারও বলছি, ফ্রাকশনের সাথে ভার্বের কোনো সম্পর্ক নাই। ফ্রাকশনটা লিখতে হবে, 1 থাকলে এস দেয়া যাবে না, 1 এর বেশি থাকলে এস সাথে দেয়া লাগবে। আর এখানে ভার্ব অনুযায়ী আমরা কি দিব, নাউন অনুযায়ী ভার্ব দিব। বুক হলে ইজ আর বুকস হলে আর, ঠিক আছে। ওকে, আমরা ক্লাসের মানে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস এর শেষ পর্যায়ে চলে এসেছি। আর জাস্ট 2-1টা ছোটখাটো নিয়ম আছে, আমরা একটা গ্লান্স দেখে সেলফ টেস্টে চলে যাব ইনশাল্লাহ, ঠিক আছে। এখানে একটা মজার নিয়ম দেখো, এই যে সময়, টাইম মানে সময়, ডিস্টেন্স মানে দূরত্ব, ওয়েট মানে হচ্ছে ওজন, মানি মানে হচ্ছে টাকা। এই 4টার পরিমাণ, মজার বিষয়, এই 4টার পরিমাণ যত বেশি হোক না কেন, এগুলোর ভার্ব সব সময় সিঙ্গুলার। খেয়াল করে দেখো, এই $1,000,000, $1,000,000 মানে $1 না, অনেক ডলার্স, কিন্তু ভার্ব আর না হয়ে কি হয়েছে, ইজ হয়েছে, কারণ এটাতে একটা পরিমাণই বোঝায়। 8 আওয়ার্স, 8 ঘন্টা, 1 ঘন্টা না, 8 ঘন্টা, ঠিক আছে। এই 8 ঘন্টার ক্ষেত্রেও ভার্ব কি হয়েছে, ইজ হয়েছে। 10 মাইলস, 10 মাইলসের ক্ষেত্রেও ভার্ব ইজ হয়েছে, কারণ এটা দূরত্ব, এটা সময়, এটা টাকা। সো এই দূরত্ব, ওজন, সময়, টাকা, এই 4টার পরিমাণ যত বেশি হোক না কেন, ভার্ব অলওয়েজ কি হবে, সিঙ্গুলার হবে। জিনিয়া রহমান বলেছো, ভাইয়া রিটেন সাজেশন দেন, রিটেন নিয়ে আমি ইনশাল্লাহ কথা বলবো। তোমরা দেখতে পাচ্ছি শুরুতে ক্লাসে যে কজন ছিলে, প্রায় এখনো সেই কজন আছো, তোমাদের স্পিড নিয়ে যেহেতু আছো, ইনশাল্লাহ আমি শেষে কিছু কথা বলবো তোমাদের রিটেন নিয়ে, ওভারঅল কিছু কথা বলবো ইনশাল্লাহ। তো এটা আমরা বুঝেছি নিশ্চয়ই, এই 4টার পরিমাণ যত বেশি হোক, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। যেমন আমরা যদি বলি আমরা 2 ঘন্টা ধরে ক্লাস করছি, তাহলে 2 আওয়ার্স, 2 আওয়ার্স এমনকি ইজ হবে না, আর হবে, বলো। 2 আওয়ার্স ইজ বা আর এ লং টাইম, বললাম যে 2 ঘন্টা খুব বড় সময়। তাহলে এখন যেহেতু এটা সময় বোঝাচ্ছে, তার মানে এটা অবশ্যই কি হবে, সিঙ্গুলার হবে, পরিমাণ যত বেশি হোক, ঠিক আছে। সাইফুল হাসান কোশ্চেন করেছেন, এটা কোন ইউনিভার্সিটির জন্য ক্লাস? এটা আসলে সব ইউনিভার্সিটির জন্যই কাজে লাগবে আজকের ক্লাসটা। আমরা যদিও শুরুতে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন দেখেছি, বাট এখন যে গ্রামারটা আলোচনা হচ্ছে এটা সব ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে। এরপরে আমরা রুল নাম্বার 13তে ছোট্ট একটা নিয়ম, এইখানে কিছু ওয়ার্ডস দেয়া আছে, ডিটারমিনার এর সাথে যা হয় সেটা অনুযায়ী ভার্ব হয়। যেমন সাম, মোর, মোস্ট, রেস্ট, এখানে যা আছে, এই যে মোস্ট, এটার সাথে যেহেতু মেন প্লুরাল, ভার্ব প্লুরাল, ঠিক আছে। এখানে ওয়ার্ক সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, মানে এগুলো দেখে সিঙ্গুলার প্লুরাল নির্ধারণ করা যায় না, দেখতে হয় এর সাথে যে নাউনটা আছে, ফ্র্যাকশনের মতো অনেকটা, ঠিক আছে। এই নিয়মটা কিসের মতো, ফ্র্যাকশনের মতো। যেমন এই লট অফ, এখন যদি বলা হয় দেখো যে এ লট অফ ওয়াটার, তাহলে ওয়াটার যেহেতু সিঙ্গুলার এই জন্য কি হলো, ইজ হইলো। আবার এ লট অফ এর সাথে যদি বলা হয় বুকস, তাহলে বুকস যেহেতু প্লুরাল তখন ভার্ব কি হবে, আর হবে, ঠিক আছে।
ওকে, এটা আমরা পারি। রুল নাম্বার 14 যেটা, একাধিক সাবজেক্ট যখন যুক্ত হয় তখন ভার্ব প্লুরাল হয়। আর নিচেরটা একটু খেয়াল করো তোমরা, এটা তোমরা ছোটবেলায় শিখছো যে দা হেডমাস্টার অ্যান্ড চেয়ারম্যান। যেহেতু এখানে দা একটা, তার মানে হেডমাস্টার যিনি তিনি কি চেয়ারম্যান, এই জন্য ব্যক্তি একজন, ভার্ব কি হবে প্লুরাল না হয়ে সিঙ্গুলার, তাই না? যদি এমন হতো দা হেডমাস্টার অ্যান্ড দা চেয়ারম্যান, দা দুইটা, তাহলে যিনি হেডমাস্টার তিনি চেয়ারম্যান না, দুজন ব্যক্তি, একজন হেডমাস্টার একজন চেয়ারম্যান, তখন আবার কি হতো হ্যাভ হতো। এটা আমরা ছোটবেলায় পড়েছি, তাই না? সো এই জন্য এখানে যেহেতু দা একটা, এই জন্য ব্যক্তি একজন, এই জন্য এখানে ভার্ব কি হয়েছে সিঙ্গুলার, ঠিক আছে? আবার দেখো এখানে দা দুইটা, এখানে একটা দা এখানে একটা দা, তার মানে যিনি হেডমাস্টার তিনি চেয়ারম্যান না, ভিন্ন দুজন ব্যক্তি, দ্য হেডমাস্টার এন্ড দ্য চেয়ারম্যান অফ দ্য স্কুল কমিটির হেডমাস্টার এবং দ্য চেয়ারম্যান হ্যাভ কাম হিয়ার, মানে দা দেখেই বোঝা যাবে ব্যক্তি একজন নাকি দুইজন, ঠিক আছে? সো আমরা অনেকগুলো নিয়ম মোটামুটি শিখলাম। এর বাইরে ছোট আরেকটা নিয়ম রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে, রিলেটিভ প্রোনাউনে যে হু, এই যে হু টু থাকলে এগুলোর আগে যেটা থাকে সেটা অনুযায়ী কি হয় ভার্ব হয়। যেমন এখানে দেখো হু এর আগে কি আছে ইউ আছে, এই জন্য এখানে কি হয়েছে আর। এখানে হু এর আগে কি হয়েছে হি, এই জন্য এখানে কি হয়েছে ইজ। এখানে হু এর আগে এভরিবডি, এই জন্য এখানে কি হয়েছে হ্যাজ। মানে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে ভার্ব হবে কোনটা অনুযায়ী, আগেরটা অনুযায়ী, ঠিক আছে? আগে যেই অ্যান্টিসিডেন্ট আছে সেটা অনুযায়ী ভার্ব হবে, ঠিক আছে? সো যদি এরকম থেকে থাকে আই হু, তাহলে এখানে এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে, বলো দেখি। হ্যাঁ, যেমন আই হু, তাহলে হু এর আগে কি আছে আই আছে, তাহলে এখন হু এর পরে কি হবে এম হবে, তাই না? সো ইজি নিয়ম, জাস্ট রিলেটিভ প্রোনাউন আগে যেটা থাকবে সেটা অনুযায়ী ভার্ব দিব আমরা। আর এই নিয়মটা আমরা সবাই জানি হিয়ার এবং দেয়ারের ক্ষেত্রে সাধারণত ভার্বের পরে সাবজেক্ট হয়, তাই না? যেমন আমরা এখানে একটু এক্সাম্পল দেখি, উপরে নিয়ম কি লেখা আছে বাদ দেই। দেয়ার ইজ এ বয়, এখানে দেয়ার কিন্তু সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে কি এ বয়, তাহলে এ বয় সিঙ্গুলার, এই জন্য এখানে ভার্ব কি হয়েছে ইজ হয়েছে। যদি এখানে টু বয়েস থাকতো, দেখো দেয়ার ড্যাশ টু বয়েস, তখন এখানে ইজ না হয় কি হতো আর হতো। তাহলে হিয়ার দেয়ারের ক্ষেত্রে আমরা জানি যে ভার্বের পরে সাবজেক্টটা আসে, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল যদি আমরা এখানে দেখি, দেখো যেমন there dash 3 books on the table, তো এইখানে একটা অপশন দেয়া আছে ইজ আর একটা দেয়া আছে আর, তোমরা কোনটা আনসার করবে? যেহেতু এখানে 3 বুকস আছে, 3 বুকস তিনটা বই, নিঃসন্দেহে এখানে আনসার কোনটা হবে আর, কারণ এই জায়গায় দেয়ার সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে কোনটা 3 বুকস হচ্ছে সাবজেক্ট, কারণ আমরা শিখেছি হিয়ার দেয়ারের ক্ষেত্রে সাবজেক্ট মূলত ভার্বের পরে বসে। ওকে, তাহলে আমরা বেশ কয়েকটা নিয়ম দেখেছি, এবার তোমাদের সেলফ টেস্টের পালা, বি রেডি, ঠিক আছে? একটু রেডি হও। আমি তোমাদেরকে 4 মিনিট সময় দিব, কোশ্চেন থাকবে 6টা, তোমরা জাস্ট 1-এর বি নাকি 1-এর এ 1 2 3 এভাবে 6 পর্যন্ত লিখবে। 4 মিনিট সময় দিব, দেন আমি তোমাদের আনসার গুলো বলবো, দেন তোমরা বলবা কার কয়টা হয়েছে, ঠিক আছে? এরপরে আমি তোমাদের রিটেন নিয়ে এবং কোন কোন টপিক এই মুহূর্তে দেখবে সেই বিষয়ে কথা বলে আমরা আজকের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ। তো সবাই কি রেডি বলো? আমরা সেলফ টেস্ট দেওয়ার জন্য রেডি কিনা? আশেপাশে তোমার কাছে খাতা কলম নিশ্চয়ই আছে, খাতা কলমে তোমরা একটু লিখে রাখবে, ঠিক আছে? 1-এর এ 2-এর বি 3-এর সি একটু লিখে রাখবে, আমি যখন আনসারটা দিব তখন মিলিয়ে দেখবে কার কয়টা হলো, ঠিক আছে? ওকে, দিস ইজ দ্য কোশ্চেন, টেস্ট ইয়োরসেলফ। এখানে 6টা কোশ্চেন আছে, তোমরা জাস্ট একটু লিখে রাখো। সময় দিচ্ছি তোমাদের 4 মিনিট, সময় হচ্ছে 4 মিনিট। এই 4 মিনিটে তোমরা 6টা কোশ্চেন সলভ করো, দেখি যে তোমরা আজকে ক্লাসটা কতটুকু ধরে রাখতে পেরেছো। আমরা ক্লাস শুরু করেছিলাম 7টা বাজে, এখন বাজে 8টা 25, দ্যাট মিনস আমরা 1 ঘন্টা 25 মিনিট আলোচনা করেছি। এই 1 ঘন্টা 25 মিনিট তোমরা আসলে কে কতটুকু ধরে রাখতে পেরেছো এই টেস্টটা দিলেই বোঝা যাবে।
তোমাদের সময় শেষ হবে 8:29-এ, 4 মিনিট সময়। আমি উপরে লিখে দিলাম ইনস্ট্রাকশন, খাতায় উত্তর লিখো। উত্তর বলতে শুধুমাত্র ABCD এটা লিখলেই হবে। কেউ কমেন্ট না করি, আমরা উত্তর কেউ কমেন্ট করব না, জাস্ট খাতায় লিখবো, কারণ কমেন্ট করলে তোমার উত্তর আরেকজন দেখে ফেলবে। আমি আশা করছি তোমরা যারা ক্লাসে আছো এখন প্রত্যেকেই পরীক্ষাটা দিচ্ছ। তোমরা যার যার খাতায় এটা লিখে রাখো। কারো যদি এক্সাম দেয়া হয়ে যায় সে কমেন্ট করতে পারো যে ডান, ঠিক আছে, বা হয়ে গেছে বা ডান, এরকম কমেন্ট করতে পারো। ইয়াসিন মুন্সি বলছো দেখা যাচ্ছে না, একটু দেখা যাচ্ছে না। আমি একটু সাইডে চলে গেলাম, আশা করি এখন দেখা যাবে। অলরেডি দেখতে পাচ্ছি মাইশা মিম, তারপর হচ্ছে তাসিন খান, তারপর হচ্ছে হাসিফ, ইসরাত জাহান মিম, তোমরা পরীক্ষা দিয়ে ফেলছো। বিজয় বারোই পরীক্ষা দিয়ে ফেলছো, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আনিশা পরীক্ষা দিয়ে ফেলছো। যাদের সময় আছে, 1 মিনিট সময় আছে এখনো, তোমরা একটু রিভিশন দিতে পারো, ঠিক আছে, একটু রিভিশন দিতে পারো যে কোথাও ভুল হলো কিনা। খালিদ হাসান তুমি কমেন্ট করে ফেলছো, আনসার কমেন্ট করার দরকার নাই, তাহলে তোমার আনসার আরেকজন দেখে প্রভাবিত হতে পারে। তুমি আনসার খাতায় লিখে রাখলেই হবে। দেখতে পাচ্ছি জান্নাত পরীক্ষা দিয়ে ফেলেছো, মুন পরীক্ষা দিয়ে ফেলেছো, জবা পরীক্ষা দিয়ে ফেলেছো, জিনিয়া পরীক্ষা দিয়ে ফেলেছো। তোমাদের সময় প্রায় শেষ পর্যায়ে আছে, আর কয়েক সেকেন্ড বাকি। তারপর আমি দেখতে পাচ্ছি মিহি পরীক্ষা দিয়ে ফেলেছো, রাকিবুল পরীক্ষা দিয়ে ফেলেছো, ইভান হোসেন পরীক্ষা দিয়ে ফেলেছো, থ্যাংক ইউ। অনেকেই পরীক্ষা দিয়ে ফেলেছো এবং আমাদের আসলে সময় শেষ। উমায়রা পরীক্ষা দিয়েছো, ওকে। এবার আমরা হচ্ছে উত্তরটা মিলিয়ে নিই, ঠিক আছে, উত্তরটা মিলিয়ে দেখি যে আমরা কয়টা হলো। দিস ইজ দ্য আনসার, তোমরা একটু মিলাও, ঠিক আছে। এখানে দেখো আনসার গুলো দেয়া আছে, প্রত্যেকটা আনসার রেড ফন্টে দেয়া আছে। আমরা একটু আলোচনা করে সলভ করব। তোমরা কোশ্চেন নাম্বার 1 দেখো, নাইদার হার সিস্টার নর হার প্যারেন্টস। আমরা কি বলেছিলাম যে অর নর থাকলে পরেরটা অনুযায়ী, তাই না, অর নর থাকলে পরেরটা, তাহলে হার প্যারেন্টস যেহেতু আছে, হার প্যারেন্টস এর ক্ষেত্রে কি হবে, প্লুরাল হবে। এখন প্লুরাল তো আমি পেয়েছি দুইটা, আর পাচ্ছি ওয়ার পাচ্ছি, দুইটা হলে তো দুইটা হবে না। আমার ক্লু দেয়া আছে লাস্ট নাইট, দ্যাটস ওয়াই আমার পাস্ট টেন্স ওয়ার, তাই না। সো 1 নম্বরের ডি ছিল আনসার। 2 নম্বরে আসি এ নাম্বার অফ, মনে আছে নিশ্চয়ই, এ নাম্বার অফ, এ সর্ট অফ, এ গ্রুপ অফ, এগুলোর ক্ষেত্রে ভার্ব কি হয়, প্লুরাল হয়, তাই না। দেখতে পাচ্ছ এখানে এটা সিঙ্গুলার, একটা প্লুরাল হ্যাভ আর একটা আর। এখন এই নাম্বার অফ কোশ্চেন্স হ্যাভ টু ডিফিকাল্ট নাকি আর টু ডিফিকাল্ট, এই নাম্বার অফ কোশ্চেনে তো কোনো কিছু আছে এরকম বোঝাচ্ছে না, তারা নিজেরাই ডিফিকাল্ট, আর টু ডিফিকাল্ট টু আনসার, দ্যাটস ওয়াই এইটা না হয়ে আনসার হয়েছে কোনটা, আর টু ডিফিকাল্ট।
3 নম্বরে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, যেটা দেখেছি আমরা বি এবং সি দুই ইউনিটে এসেছে এই ধরনের কোশ্চেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে আমরা ফ্র্যাকশনের নিয়ম থেকে কোশ্চেন দেখেছি। 1 এই জন্য এখানে থার্ড ঠিক আছে, আর স্টুডেন্টের জন্য ভার্ব এটা ঠিক আছে। বলেছে কোনটা কারেক্ট, ধরলাম আচ্ছা ঠিক আছে ধরে নিলাম আপাতত এটা মনে হচ্ছে কারেক্ট। বি নাম্বারে যাই, 1 এর সাথে থার্ডস হবে না। সি নাম্বারে 2 এর সাথে থার্ড হবে না, কি হবে থার্ডস হবে। কাজে এটাও বাদ, এটাও বাদ। 2 এর সাথে থার্ডস ঠিক আছে, স্টুডেন্টস এর সাথে আরও ঠিক আছে। যখনই দেখলাম দুইটাই ঠিক আছে তখন একটা ঝামেলা আছে। ঝামেলাটাকে খেয়াল করে দেখো এইখানটায় 1/3 অফ দ্য স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, এটা স্ট্রাকচার ঠিক হলো, মিনিং এ সমস্যা। একটা স্টুডেন্টের 1/3 প্রেজেন্ট, এটা কেমন হয় অর্থ বলো দেখি। একজন ছাত্রের 1/3 প্রেজেন্ট, এটা হয়? একজন ছাত্রকে তুমি কাটলা, কাইটা 3 ভাগ করলা, 3 ভাগ করে 1 ভাগ প্রেজেন্ট করে দিলা, 1 ভাগ ক্লাসে পাঠিয়ে দিলা, এটা হইলো? ঠিক আছে, দিস ইজ রিডিকুলাস and meaningless, that's which is why a meaning এর কারণে ইনকারেক্ট। কারেক্ট হচ্ছে কোনটা, ডি নাম্বারে। ঠিক আছে, সো এইভাবে মাঝে মধ্যে হচ্ছে তোমাদের আইকিউ টেস্ট করার জন্য কিছু ইজি কোশ্চেন বা একটু ঘুরাইয়া দেয়। ঠিক আছে, এবার আমরা আসি কোশ্চেন নাম্বার 4 এ, আবারও কারেক্ট সেন্টেন্স। ওই যে আমরা বলেছিলাম সিজার, কাঁচি, যেটার দুইটা অংশ সেটা সবসময় কি হবে, প্লুরাল হবে। এখানে সিজার্স হওয়ার কথা, এটা হবে না। এটা সিজার্স আছে ঠিক আছে, কিন্তু সিজার্স এর সাথে দিস তো সিঙ্গুলার, দিস হবে না, কি হবে, দিস হবে। ঠিক আছে, দিস প্লুরাল, দিস সিজার্স ডোন্ট কাট ভেরি ওয়েল, এইটা ঠিক আছে। এটা দিস সিজার্স ঠিক আছে, কিন্তু সিজার্স এর ক্ষেত্রে ডোন্ট মানে ডাজেন্ট হবে না, ডাজেন্ট তো হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, তাই না? সো এই সব দিক থেকে আমার সি নাম্বারটা কারেক্ট। আর 5 নাম্বারে যদি আসি, ওই যে এফেক্ট ইফেক্ট বলেছিলাম, বারবার কোশ্চেন আসে, ওই এফেক্ট ইফেক্ট থেকে তোমাদের টেস্ট নিয়েছি যে তোমরা আসলে এটা মনে রাখতে পেরেছো কিনা। দায়ের পরে কি হবে, নাউন হবে, তাহলে নাউন এটা, দা ইফেক্টস নাউন, ঠিক আছে। দা ইফেক্টস অফ স্মোকিং এফেক্টস, ওকে এটা ভার্ব, কিন্তু সমস্যা হচ্ছে ইফেক্ট যদি নাউন হয়, প্লুরাল নাউনের ক্ষেত্রে ভার্বের সাথে এস যুক্ত হবে না, প্লুরাল নাউনের সাথে, তাই না? সো এই দায়ের পরে আবার এখানে নাউন হওয়ার কথা, এখানে ভার্ব আছে, এবং এইখানেও নাউন হওয়ার কথা, এখানে ভার্ব আছে। তার মানে আনসার হচ্ছে সি নাম্বারটা, দা ইফেক্টস অফ স্মোকিং, মানে ধূমপানের প্রভাবগুলো এফেক্ট আওয়ার লাংস, আমাদের লাংসকে, আমাদের ফুসফুসকে প্রভাবিত করে। ঠিক আছে, এরপরে কোশ্চেন নাম্বার 6, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, সিঙ্গুলার, ওই যে বলেছিলাম ইচ, এগুলো সব সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে আমার আনসার অবশ্যই সিঙ্গুলার হবে। সেই ক্ষেত্রে এটা প্লুরাল বাদ, এটা প্লুরাল বাদ, আর হ্যাজের পরে এনজয় হয় না, যদি এনজয়েড হতো তাহলে হতো। তার মানে আনসার হচ্ছে কোনটা, ইজ এনজয়িং। সো আমি দেখতে পাচ্ছি অলরেডি মোমো কমেন্ট করে ফেলেছে, জিনিয়া কমেন্ট করে ফেলেছে, সবগুলো হয়েছে মাশাআল্লাহ। ঠিক আছে, তোমরা যারা 6টার মধ্যে 6টাই পেরেছো, নিঃসন্দেহে তোমরা, তোমাদের মনোযোগ লেভেল খুবই ভালো ছিল, তোমাদের ইংলিশের বেসিক লেভেল ভালো। শুধু তাই না, তোমরা আসলে একটু, আমি ট্রিকি করেছিলাম কোশ্চেনগুলো, তাই না? একটু ট্রিকি করেছিলাম না? তো এই যে এই ট্রিকি কোশ্চেনগুলো তোমরা পারছো, তার মানে ইউ হ্যাভ আ গুড পোটেনশিয়াল টু ডু ওয়েল ইন দ্য অ্যাডমিশন টেস্ট এক্সাম। ঠিক আছে, সো আমি দেখতে পাচ্ছি আরো তোমরা হচ্ছে কমেন্ট করে আমাকে জানাও যে কার কয়টা হয়েছে। আমি দেখতে পেলাম যে আরো কয়েকজনের 4টা হয়েছে, 5টা হয়েছে, এরকম কমেন্ট করেছো। সো এই যে 6টা কোশ্চেন, এই 6টা কোশ্চেনের মধ্যে যদি 4টা পর্যন্ত হয়, তাহলে তো আমি বলতে পারি যে তোমরা ক্লাসে মনোযোগী ছিলে। ঠিক আছে, 4টার কম হওয়াটা মনে হয় যে তোমরা খুব একটা, মানে পুরোটা ক্লাস হয়তো মনোযোগ দিয়ে রাখতে পারোনি। ঠিক আছে, সো একটা শর্ট একটা টেস্ট হয়ে গেল আমাদের, এবং একটা রিভিশনও হয়ে গেল বলা যায়। মুন্সি ইয়াসিন মুন্সি বলেছে 4টা হয়েছে, থ্যাংক ইউ। 4টা হওয়া মানে গুড, ভালো। ঠিক আছে, তোমার মনোযোগ ছিল। সো আমরা যে আজকে ক্লাসটা করলাম, ঠিক আছে, আজকে ক্লাসটা থেকে কি শিখতে পেরেছি কিনা, তোমাদের কি মনে হয়? আমাদের কি ক্লাসটায় উপকার হয়েছে, নাকি আসলে সময় টাইম লস হয়েছে, কি মনে হচ্ছে তোমাদের? ইসরাত জাহান মিম, তারপর মোহাম্মদ রাকিবুল, তোমাদের 4টা করে হয়েছে, থ্যাংক ইউ। এবার আমরা জাস্ট তোমাদের লাস্টে আমি একটু বলছি যে জান্নাত নুহা বলতেছো 5টা হয়েছে, থ্যাংক ইউ। যে এই পর্যায়ে তোমরা আসলে কোন গ্রামার গুলার ক্ষেত্রে মনোযোগী হবে। ঠিক আছে, বোথ ফর বি এন্ড সি ইউনিট। এই যে তোমাদের অ্যাডমিশন টেস্টের এখন অনেকটা সময় বাকি, এইচএসসি পরীক্ষা এখনো দেও নাই, তো এই সময়ে আসলে তোমরা কোন কোন বিষয়গুলোর ক্ষেত্রে তোমরা একটু মনোযোগী হবে। নাম্বার ওয়ান হচ্ছে টেন্সের নিয়মগুলো খুবই বেসিক সহ খুবই সুন্দরভাবে কনফিডেন্টলি তোমাকে শিখতে হবে। টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, টেন্স থেকে কোশ্চেন থাকেই। ঠিক আছে, টেন্সটা তোমাকে অবশ্যই ভালোভাবে শিখতে হবে। নাম্বার 2, একটু আগে আমরা যেটা শিখলাম, সাবজেক্ট ভার্ব,
এগ্রিমেন্ট, ঠিক আছে এইটা। এবং নাম্বার 3 যেটা তোমার একাডেমিক লেভেলে আছে, রাইট ফর্মস অফ ভার্বস, ঠিক আছে। এই 3টা নিয়মের বাইরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। একটা ইংলিশ সেন্টেন্স কিভাবে হয়, ওই যে আমি ক্লাসের ফাঁকে বলেছিলাম ফাইনাইট ভার্ব দরকার, ফাইনাইট ভার্ব কি কি, B1 B2, এইটা বিষয়ে একটু ডিটেইল জানবে, বেসিক সহ সেন্টেন্স স্ট্রাকচারটা জানবে। নাম্বার 5 যেটা তোমাদের একাডেমিকে মনে হয় আছে কি না, আই এম নট শিওর, ট্রান্সফরমেশন, কেউ একটু জানিও। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা থেকে কোশ্চেন আসুক বা না আসুক খুবই গুরুত্বপূর্ণ, আর এটা তোমার লাগবেই, ঠিক আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমরা দেখেছো ঢাকা ইউনিভার্সিটির রিটেনে এবার এসেছে, রিটেন নিয়ে আমি একটু পরেই কথা বলছি। এবং নাম্বার 6 যেটা আমি শুরুতে বলেছিলাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখো তোমাদের এখনই শিখতে বলতেছি, কারণ তোমরা যখন সেই জুলাই আগস্টে রেগুলার প্রিপারেশন শুরু করবে তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখার টাইম থাকবে না, ঠিক আছে। কাজেই এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিভিয়াস ইয়ার্স এর ভোকাবুলারি গুলো তোমরা এখনই ভালোভাবে শিখে রাখো, তোমাদেরকে অবশ্যই অনেকের চেয়ে এগিয়ে রাখবে, ঠিক আছে। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পাশাপাশি তোমাদের এই টপিকটাও আছে, ইউজেস অফ প্রিপোজিশন। ওই যে অফ কোথায় বসে, অ্যাট কোথায় বসে, ইন কোথায় বসে, মানে সাধারণ যে প্রিপোজিশনের নিয়ম। আমি তোমাদেরকে বলবো এই 7টা টপিক তোমরা এখন এই মুহূর্তে গুরুত্ব দাও, ঠিক আছে। আশা করি তাহলে তোমরা অনেকের চেয়ে এগিয়ে থাকবে ইনশাআল্লাহ। এবং এই টপিকগুলো তোমরা একটু স্ক্রিনশটও চাইলে রাখতে পারো, এখানে যে 7টা টপিক দিলাম। আর এর পাশাপাশি রিটেনের ব্যাপারে আমি তোমাদের উদ্দেশ্যে যা বলতে চাই সেটা হচ্ছে, বি ইউনিটে যারা আছো তোমরা রিটেনে 20 মার্ক, এমসিকিউতে 15 মার্ক হলো, রিটেনে হচ্ছে কত মার্কস, 20 মার্ক। এবং ঢাকা ইউনিভার্সিটি রিটেন পরীক্ষাটা এমনভাবে নেয় যে আসলে তোমার ইংলিশের রাইটিং স্কিলস আছে কিনা সেটা তারা চেক করতে চেষ্টা করে, এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে যেন তুমি মুখস্থ না লিখতে পারো, ঠিক আছে। তো ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে যদিও ম্যাক্সিমাম সময় রিটেনটা হয় টেক্সট বুক বেসড, এক্সেপ্ট এই বছর লাস্ট ইয়ার, ইমিডিয়েট লাস্ট ইয়ারে আসলে টেক্সট থেকে কোশ্চেন হয় নাই বললে চলে, বাট অন্যান্য সকল বছরই আসলে রিটেন কোশ্চেনটা হয় টেক্সট বুক বেসড। তারপরও আসলে তোমার রিটেনটা যদি হচ্ছে আসলে অ্যাবাভ অ্যাভারেজ লেভেল স্কিল হয়, তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় ভালো করতে পারবে। এখন এই অ্যাবাভ অ্যাভারেজ লেভেলে নেওয়ার জন্য কি করতে হবে, তোমাকে ফার্স্ট যেটা করতে হবে রিটেনের জন্য, আমি তোমাকে কয়েকটা পরামর্শ এখন দিচ্ছি, যেই পরামর্শগুলো এখনকার জন্য প্রযোজ্য। এটা যখন তুমি জুলাই আগস্টে সেপ্টেম্বরের রেগুলার ক্লাস শুরু করবা তখন এই টেকনিক অ্যাপ্লাই করলে লাভ নাই, ঠিক আছে। সো এই জন্য এই টেকনিকগুলো এখনই অ্যাপ্লাই করবা। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে বেশি বেশি টেক্সট বুকের প্যাসেজ পড়বা। টেক্সট বুকের প্যাসেজ পড়তে হবে অর্থ সহ। এই পড়াটা কিভাবে পড়তে হবে দেখো, মূলত আমাদের রাইটিং হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা স্কিল, ঠিক আছে। রাইটিং হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা স্কিল। এই রাইটিংটাকে ইমপ্রুভ করতে গেলে আমার এটার ইনপুট দেয়া লাগবে। ইনপুটটাই হচ্ছে রিডিং। আমি যত হচ্ছে এই রিডিং করব, আমার এই ইনপুটটা আউটপুট হিসেবে বের হয়ে আসবে কি হিসেবে, রাইটিং হিসেবে। আমি যত ইংলিশ পড়বো তত আমার রাইটিং স্কিলস বাড়বে, ঠিক আছে। এটা হচ্ছে একদম সহজ একটা রুল। সেই ক্ষেত্রে তোমার যেহেতু টেক্সট বুক আছে ইংলিশে, তুমি টেক্সট বুক সবচেয়ে বেশি পড়বা। এখন এখানে আরেকটা টেকনিক যেটা, সেটা হচ্ছে ইংলিশ নিউজ পেপার পড়া। ইংলিশ নিউজ পেপার পড়ার যে টেকনিকটা, এইটা আমি সেকেন্ডে রেখেছি এই কারণে, কারণ অনেকেই হচ্ছে এই কাজটা করতে পারো না, অনেকের কাছে বিরক্ত লাগে, বাট এটা খুব ইফেক্টিভ একটা ওয়ে। অনেকে হচ্ছে ইংলিশ নিউজ পেপার রেগুলার কিনতেও পারো না, যদি না পারো তাহলে 1 নাম্বার টেকনিকটা অ্যাপ্লাই করলেও হবে, ঠিক আছে। 2 নাম্বার যদি পারো, ইংলিশ নিউজ পেপার বলে রাখছি, প্রথম 1 মাস পড়তে খুবই কষ্ট হবে, খুবই বোর হবা, বারবার ডিকশনারি দেখতে হবে,
বাট এটা যদি তুমি সার্ভাইভ করতে পারো, প্রথমে 1 মাস কষ্ট করে একটু ওয়ার্ডগুলা লিখে রাখবে তুমি, ঠিক আছে? ওয়ার্ডগুলা আলাদা একটা নোট খাতায় লিখে রাখবে এবং রিভিশন দিবে, তাহলে দেখবে 1 মাস পরে তোমার আর ডিকশনারি তেমন দেখতে হচ্ছে না, 2 মাস পরে তোমার আর ডিকশনারি দেখতেই হবে না, ঠিক আছে? এবং তুমি ইংলিশটা পড়ে আর ট্রান্সলেশন মাথায় করা লাগবে না, তুমি এমনিতেই বুঝে যাচ্ছ। এবং তখন ওই যে ইংলিশ নিউজ পড়ে যখন পড়তেছো, মডার্ন ইংলিশের সাথে তুমি কি হয়ে যাবে, মানে ইউজ টু হয়ে যাবে। তখন তুমি মডার্ন ইংলিশ রাইটিং স্কিলসগুলো তোমার মধ্যে কি বলে কগনিটিভ ওয়েতে হচ্ছে বের হয়ে আসবে, ঠিক আছে? তখন তোমার লেখা অটোমেটিক হচ্ছে তুমি মডার্ন ইংলিশগুলো ইউজ করতে পারবা। এবং তুমি পড়ার সময় খেয়াল করবা যে টেক্সট বুকে কি ধরনের ফ্রেজ ইউজ করছে, কোন টেন্স ইউজ করছে, কিভাবে সেন্টেন্সগুলোকে বড় করছে, নিউজ পেপারে কিভাবে বড় করছে। তোমরা নিউজ পেপারের পাশাপাশি যদি ইফ পসিবল তোমরা ইংলিশ স্টোরি বই যদি সংগ্রহ করতে পারো, ইংলিশ স্টোরি বুকস পড়তে পারো। স্টোরি বুকসটা পড়তে বললাম এই কারণে, কারণ গল্পের বই পড়তে আমাদের একটা আগ্রহ হয়, ঠিক আছে? নিউজ পেপার হয়তো অনেকের কাছে বোরিং লাগতে পারে, বাট গল্পের বইটা আগ্রহ নিয়ে আমরা পড়লে আমাদের অবশ্যই এই রিডিং গুলো আমাকে রাইটিং এ হেল্প করবে। এখন এই যে ইনপুট গুলো পাচ্ছি, এই আউটপুটটা আমার নিয়ে আসতে হবে। এই আউটপুটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রতি রাতে তুমি ঘুমাতে যাওয়ার আগে, ঠিক আছে, ঘুমাতে যাওয়ার আগে যখন তোমার পড়াশোনা শেষ, ঘুমাতে যাবে, তখন তুমি 1 পৃষ্ঠা লিখবে। তুমি 1 পৃষ্ঠা ইংরেজিতে লিখবে, ঠিক আছে? এই 1 পৃষ্ঠা কি বিষয়ে লিখবে? হতে পারে তুমি যা পড়েছো, টেক্সট বুক যা পড়েছো, গল্প যেটা পড়েছো, নিউজ পেপারে যেটা পড়েছো সেই বিষয়ে লিখতে পারো, আজকে সারাদিন যা করেছো সেই বিষয়ে লিখতে পারো, সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে লিখতে পারো, তোমার প্রিয় খেলা নিয়ে লিখতে পারো, যে কোনো কিছু নিয়ে তুমি এটা লিখবে। এই যে পড়লা, এই পড়ার ইম্প্যাক্টটা, আউটপুটটা তোমার এখানে ফেলবে, ঠিক আছে? সো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ক্যারি অন ইউর প্র্যাকটিস, ঠিক আছে? এর বাইরে আসলে এখন আপাতত কিছু করার দরকার নাই। তোমাকে যে গ্রামার গুলা বললাম ওই গ্রামারে তুমি জোর দাও, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গুলো শেখো, এবং ওইখানে গ্রামার গুলা যে স্ট্রাকচার শিখছো, এইখানে যে ভোকাবুলারি গুলো শিখছো, এগুলোকে অ্যাপ্লাই করবা তোমার ওই প্রতি রাতের যে 1 পৃষ্ঠা লেখার কাজ সেইটাই। এখন এখানে তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি জানি আমি যে পরামর্শগুলো দিয়েছি, দুঃখের সাথে বলতেছি, ম্যাক্সিমাম এই পরামর্শগুলো তোমরা 100% অ্যাপ্লাই করতে পারবে না বা করবে না, ঠিক আছে? একটা বিষয় খেয়াল রাখবা, ম্যাক্সিমাম কিন্তু সফল হয় না, সফল হয় হচ্ছে মিনিমাম, ঠিক আছে? সো তুমি যেন ওই মিনিমামের কাতারের মধ্যে থাকো, এটা খেয়াল রেখো। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স কিন্তু সবাই পাবে না, অধিকাংশ পাবে না। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে হচ্ছে মিনিমাম, সেই মিনিমামের মধ্যে যেন তুমি থাকতে পারো। এবং তোমাকে যে পরামর্শগুলো দেওয়া হয়েছে এগুলো যদি অ্যাপ্লাই করতে পারো, অবশ্যই তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে। এবং আজকে যে স্কিলস আছে তোমার রাইটিং স্কিলস, এটা অ্যাপ্লাই করার 3 মাসের মধ্যে তুমি দেখবা তোমার নিজের স্কিলস অনেক বেড়ে গেছে, এবং তোমার যে ক্লাস টিচার, কলেজের যে টিচার, সেই টিচারও ইনশাল্লাহ তোমাকে অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হবে। তো আজকে আমরা অনেকক্ষণ ক্লাস করলাম, অনেক কিছু শিখলাম, অনেক কিছু বুঝলাম, জানলাম। আল্লাহ চায় তো তোমাদের সাথে আবার ইনশাল্লাহ কখনো দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যেভাবে আমরা পরামর্শ নিয়েছি সেভাবে যেন অ্যাপ্লাই করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ফ্রি ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।